লেখক সুমিত সান্যালের ছলনার দ্বন্দ্ব। সমর্পিতা আর সুবর্ণ আজ থেকে ৮ বছর আগে তাদের বিয়ে হয়েছিল, সেটাও আবার এক রূপকথার মতো। দুজনের পরিচয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে। সমর্পিতা একগাদা বই ইস্যু করিয়েছে, অনেকদিন ধরে অপেক্ষা করছিল বইগুলোর জন্য। দু একটা বই তার কাঁধের ব্যাগে ঢুকলো, বাকিগুলো গুছিয়ে নিয়ে ২ হাতে তুলে নিল সমর্পিতা। হঠাৎ দেখলো তার কাঁধের ব্যাগটা কাঁধ থেকে খসে পড়ে যাচ্ছে। সেটা সামলাতে গিয়ে হাতের বইগুলো খসে পড়ে গেল। উফ জ্বালা! ওর পেছনে লাইনে একটি ছেলে দাঁড়িয়েছিল। সে মেয়েটির কিংকর্তব্য বিমূঢ় অবস্থা দেখে এগিয়ে আসলো। মেঝে থেকে বইগুলো তুলে বলল, আপনার থেকে দেখছি আপনার বইগুলোর ওজন বেশি। হ্যাঁ, অনেকদিন আগে বুক করেছিলাম, আজকেই সব একসাথে পেয়ে গেলাম। এখন ভাবছি এতগুলো বই নিয়ে যাই কেমন করে। সমর্পিতা অসহায় ভাবে তাকালো। আচ্ছা, দেখি কি করা যায়। এখন যদি আপনার ক্লাস না থাকে তবে আমরা ক্যান্টিনে গিয়ে বসি একটু। আপনি বসে চা খেলেন, আমি তার মধ্যে কিছু ব্যবস্থা করি বইগুলোর। সে প্রস্তাব দিল। হ্যাঁ ঠিক আছে। সমর্পিতা মাথা নাড়ল। দুজনে ইউনিভার্সিটি ক্যান্টিনে কোণার দিকে একটা টেবিল দেখে বসলো। ও, আমি সুবর্ণ বসু। সে হাত বাড়ালো। সমর্পিতা বন্দ্যোপাধ্যায়। মেয়েটি তার হাতের ওপর আস্তে করে হাত রাখলো। সমর্পিতা, বেশ সুন্দর নাম তো। বাবা দিয়েছেন। সুবর্ণ গিয়ে 2 কাপ চা আর গরম গরম সিঙ্গারা নিয়ে আসলো। নিন খান, খিদে তো পেয়েছে নিশ্চয়ই, আমি এখনই আসছি। কিছুক্ষণ পরে সুবর্ণ একটা কাপড়ের ব্যাগ নিয়ে আসলো। বইগুলো ব্যাগে ঢোকানো হলো। এবার দুজনে খাওয়ায় মন দিল। তার সাথে দুজনে দুজনকে জেনে নিচ্ছে। সুবর্ণ পাওয়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক পড়ছে, সমর্পিতা ফিজিক্স মেজর নিয়ে বিএসসি পড়ছে। সমর্পিতার ছোটখাটো চেহারা, বড় বড় উজ্জ্বল দুটি চোখ, পাতলা আর রক্তিম ঠোঁটের তলায় তীক্ষ্ণ চিবুক। সবসময় একটা চাপা সলজ্জ হাসি লেগে রয়েছে তার ঠোঁটে। সুবর্ণ দীর্ঘদেহী, বুদ্ধিদীপ্ত সপ্রতিভ দুটি চোখ, কন্দর্প কান্তি চেহারা, ভরাট কণ্ঠস্বর। তার ভদ্র বিনয়ী স্বভাবের জন্য সে ইউনিভার্সিটিতে বেশ জনপ্রিয়। সে অযাচিতভাবে সকলকে সাহায্য করে। এই স্বভাব সমর্পিতার সুবর্ণকে সহজে কাছে নিয়ে এসেছিল। এবার যাবার পালা। সমর্পিতা তার ব্যাগ কাঁধে ঝুলিয়েছে। অন্য হাতে বই ভর্তি আরো একটা কাপড়ের ব্যাগ। ব্যাগটা একটু বেশি লম্বা, মাটিতে ঠেকে যাচ্ছে। সুবর্ণ দেখছে মেয়েটির অবস্থা। কত দূর যেতে হবে আপনাকে? ব্যারাকপুরে। ওরে বাবা, সে তো অনেক দূর, কি করে যাবেন? 2 ভাবে যাওয়া যায়। এখান থেকে বাসে বিবাদীবাগ, সেখান থেকে ব্যারাকপুরের বাস পাওয়া যায়, অথবা এখান থেকে শেয়ার অটোতে টালিগঞ্জ মেট্রো স্টেশন, সেখান থেকে দমদম, সেখান থেকে লোকাল ট্রেনে ব্যারাকপুর, সেখান থেকে অটোতে বাড়ি। আমি বাসেই যাই, বাস থেকে নেমে বেশি হাঁটতে হয় না। তাও আমার মনে হয় এত লোড নিয়ে বাড়ি যেতে আজকে বেশ কাহিল হয়ে পড়বেন আপনি। সুবর্ণ বলল, আমার একটা প্রস্তাব আছে, যদি কিছু মনে না করেন। সমর্পিতা প্রশ্নসূচক নয়নে ওর দিকে তাকালো। হ্যাঁ বলুন না। আমি যদি আজকে আপনার সাথে যাই, আপনি আমাকে পৌঁছে দেবেন? সমর্পিতা অবাক হয়ে সুবর্ণর দিকে তাকিয়ে আছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কাছে সুলেখাতে। আজকে না হয় আপনার সাথে গেলাম। দেখুন, আমরা দুজনে এক ইউনিভার্সিটিতে পড়ি, সহপাঠী বলতে পারেন, চাইলে বন্ধুও। কিন্তু আজ দৈবাৎ যখন আপনার সাথে আমার পরিচয় হয়েই গেল, আপনাকে এমন অসুবিধার মধ্যে ফেলে যেতে আমার মন সায় দিচ্ছে না। আপনাকে বাড়ির দোরগোড়ায় পৌঁছে আমি চলে যাব। আপনাকে অস্বস্তিকর প্রশ্নের সামনে পড়তে হবে না। সমর্পিতা স্তব্ধ নির্বাক। সেদিন সমর্পিতাকে তার মোটর সাইকেলে চাপিয়ে 2টো ভারী ব্যাগ সমেত সুবর্ণ তার দরজায় পৌঁছে দিয়েছিল। সেই দুজনের সম্পর্কের সূচনা। তারপর থেকে প্রায় প্রতিদিনই দুজনের দেখা হয়। শেষ পর্যন্ত অবস্থা এমন হয়ে দাঁড়ালো যে দুজনে পরস্পরকে চোখে হারায়। দূর থেকে সুবর্ণকে আসতে দেখলে সমর্পিতা উল্লসিত হয়ে ওঠে। সুবর্ণ ছুটে যায় তার কাছে। সেই সময় দেশে মোবাইল ফোন এসেছে, কিন্তু সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য তা বেশ খরচ সাপেক্ষ। তখনও চিঠির মাধ্যমে প্রেম নিবেদন হয়। ভালোবাসা তখনও বিশুদ্ধ ভালোবাসা, যাকে বলে প্লেটোনিক সম্পর্ক। দুজনে প্রতিদিন একসাথে ক্যান্টিনে বসে গল্প করে, কখনো আবার বিবেকনগর ঝিলের ধারে তাদের পছন্দের নিরিবিলিতে গিয়ে বসে। তবে সুবর্ণ সচেতন থাকে, যাতে তার কোনো ভঙ্গিতে, কোনো আচরণে সমর্পিতা নিজেকে বিপন্ন মনে না করে। ফার্স্ট ডিভিশনে বিএসসি পাশ করে সমর্পিতা এমএসসিতে ভর্তি হয়েছে।
বিটেকের শেষ সেমিস্টারে অনেক কোম্পানি আসে চাকরির প্রস্তাব নিয়ে, নতুন কর্মচারী বাছাই করে নিতে। কিন্তু সুবর্ণ সিদ্ধান্ত নিল সে এমটেক পড়বে। তার বাবা ছেলেকে সমর্থন করেন। এই ছুতোয় সে তার প্রিয়তমার সাথে দৈনিক দেখা করতে পারবে। কালান্তরে দুজনে তাদের কোর্স শেষ করে যে যার ফাইনাল পরীক্ষা পাশ করেছে। সুবর্ণ একটি বহুজাতিক কোম্পানিতে ভালো মাহিনার চাকরি পেয়েছে। সমর্পিতা ঠিক করতে পারছে না। এবার আমার তো দিন ফুরিয়ে আসলো সুমি, আমাকে কর্মজগতে ঢুকতেই হবে। বাবা আগামী মাসে রিটায়ার করছেন, তুমি কি করবে? সুবর্ণ বলল। সে সমর্পিতাকে সুমি বলে ডাকে। আমি ঠিক করতে পারছি না, এখন আমার চাকরি খোঁজার ইচ্ছে নেই। ভাবছি পিএইচডির জন্য সিনোপসিস জমা দেব। আমার ডিপার্টমেন্টের এইচওডি আমার গাইড হবেন বলছেন পিএইচডির জন্য। সমর্পিতার যে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে সুবর্ণর দিকে। কি ছিল সেই চোখে? সে চোখ যেন কিছু বলতে চাইছে তাকে, কিছু শুনতেও চাইছে যেন। আচ্ছা সুমি, আমরা কি বিয়ে করতে পারি না এখন? সুবর্ণ যেন সুমির অন্তরের ভিতরে ঢুকতে চাইছে। তার দু চোখ সুমির চোখে আবদ্ধ। হঠাৎ সুবর্ণ তার দুটি হাত ধরে বলল, আমায় বিয়ে করবে সুমি? আমিও তাই চাইছি সুবর্ণ, তোমার অপেক্ষায় ছিলাম। আজ প্রথম পরস্পরকে জড়িয়ে ধরল। সুবর্ণের মা বাবা কোনো বিশেষ আপত্তি করেননি, শুধুমাত্র মা একটু আশঙ্কা প্রকাশ করেছিলেন ওর বাড়িতে রাজি হবে, ওরা ব্রাহ্মণ। সমর্পিতা বাড়িতে বিস্তর আপত্তির মুখে পড়েছিল। ঠাকুরদা ঠাকুমা বাড়িতে ছোটবেলা থেকে রয়েছেন, পিসিমণি সকলে এই বিষম বিয়ের বিপক্ষে। মা নিচু স্বরে বোঝাবার চেষ্টা করেছিল, মেয়ে লেখাপড়া শিখেছে, আজকের যুগে কেউ এই জাতপাত নিয়ে অত ভাবে না। তাছাড়া ছেলেটি ভালো শিক্ষিত, ইঞ্জিনিয়ার, বিশাল কোম্পানিতে ভালো চাকরি করে। ভুলে যেও না তোমার একমাত্র মেয়ে তাকে ভালোবাসে। বাবা বেশ রাশভারী মানুষ, তিনি গুরুগম্ভীর স্বরে বললেন, বেশি কথা বলে লাভ নেই। তুমি লেখাপড়া করেছো, নিজে ছেলে পছন্দ করেছো, মেয়ের বিয়ে দেওয়া আমার কর্তব্য, আমি দিয়ে দেব। কিন্তু তারপর তোমার এই বাড়ির সাথে কোনো সম্পর্ক থাকবে না। তিনি তাই করেছিলেন, মেয়েকে সাজিয়ে গুজিয়ে ভালোভাবে বিয়ে দিয়েছিলেন। বাবা বেঁচে থাকতে সমর্পিতা কোনোদিন বাপের বাড়ি যায়নি। মা মাঝে মাঝে লুকিয়ে আসতেন মেয়ের সাথে দেখা করতে। দুজনে ভাব ভালোবাসায় তাদের সুখের সংসার গড়ে তুলেছিলেন। সুবর্ণের বাবা রিটায়ার করেছিলেন ওদের বিয়ের মাসেই। কয়েক মাস ছেলের বউকে তারা মাথায় করে রেখেছিলেন। তারপর ওনারা ঠিক করলেন ওরা বর্ধমানে তাদের পৈতৃক বাড়িতে অবসর যাপন করবেন। সুবর্ণ নাকতলায় একটা 2 বেডরুমের ফ্ল্যাট কিনেছে। বিয়ের 2 বছরের শেষে সমর্পিতা একটি কন্যা সন্তান জন্ম দিয়েছিল। বালিকা মা বাবার চোখের মণি। মেয়ের নাম রেখেছে সহেলি। তাকে দুজনে পাখি বলে ডাকে। সে মায়েরই যেন ছোট সংস্করণ। গায়ের রংটা পেয়েছে বাবার থেকে, দুধে আলতা গায়ের রং। বালিকা মায়ের মতোই ধীর স্থির, শান্ত, কান্নাকাটি বায়না কিছুই নেই। সুবর্ণের অবাক লাগে এইটুকু বাচ্চা কখনো কোনো কিছু আবদার করে না, যদিও বাবা তার কিছু চাওয়ার অবকাশ রাখে না। প্রতিদিন অফিস থেকে ফেরার সময় কিছু না কিছু আনতেই হবে তার। সমর্পিতা নিজেকে তার সংসারে সমর্পণ করেছে। স্বামী, সন্তান আর সংসার এই তার জীবন। সে বলে, এই তো ভালো আছি, ভালোবাসার মানুষটাকে স্বামী রূপে পেয়েছি, ফুলের মতো মেয়ে পেয়েছি। তবে তুমি শুধু হাউস ওয়াইফ হয়ে থাকার জন্য কি এত পড়াশোনা করলে? তোমার পিএইচডি তো প্রায় হয়ে আসলো। পড়াশোনা করলে যে সব সময় চাকরি করতে হবে তার কি মানে আছে? তাছাড়া এখনো তো অনেক বছর পড়ে আছে। আগে একটু চুটিয়ে সংসার করি, তারপর দেখা যাবে। সত্যি সমর্পিতা এতই গুছিয়ে সংসার চালাতো, প্রত্যেক কাজ এমন নিখুঁতভাবে করতো যে মাঝে মাঝে তার মনে হতো কোনো অদৃশ্য শক্তি সমর্পিতাকে চালনা করছে। দিনের পর দিন কোনো মানুষ কি করে এমন নিখুঁতভাবে সব কাজ করতে পারে? সে প্রতিদিন ঠিক সকাল 6টায় ধুমায়িত চায়ের কাপ নিয়ে স্বামীকে ডেকে দেয়। শীতে আগে থেকে গিজার চালিয়ে দেয়, যাতে মুখ ধোয়ার সময়, দাড়ি কামাবার সময় গরম জল পাওয়া যায়। সুবর্ণ বাথরুমে ঢুকলে মেয়েকে কোলে করে তুলে ডাইনিং টেবিলে বসিয়ে দাঁত ব্রাশ করায়। এখন বালিকা 6 বছর বয়স, সুতরাং এক ফাঁকে মেয়েকে স্কুলের জন্য তৈরি করায়। তার মধ্যে সুবর্ণ বাথরুম থেকে বেরিয়ে এসেছে। তার প্যান্ট, শার্ট, মোজা, রুমাল তার বেডরুমে বিছানার উপর সাজানো থাকে। সে ডাইনিং টেবিলে আসতে গরম গরম খাবারের থালা সামনে এসে যায়। তার মধ্যে মেয়েকে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো চলতে থাকে। সুবর্ণ 8টায় রওনা হয়। স্বামী অফিসে রওনা দিতে দিতে পাখির স্কুল বাস চলে আসে। যন্ত্রচালিতের মতো সব কাজ হয়ে যায়। দুজনের বিয়ের প্রায় 10 বছর হতে চলল। আজকাল সুবর্ণের মনে হয় তাদের সম্পর্কটা কেমন যেন যান্ত্রিক হয়ে উঠেছে।
দিন আসে দিন যায়। আজকাল আর রাত্রে সমর্পিতা তার কাছে আসলে তার রক্ত চঞ্চল হয়ে ওঠে না। সুবর্ণের স্পর্শে সমর্পিতার শরীরে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না, যেন তার সকল আকর্ষণ হারিয়ে যাচ্ছে। যদিও এই 10 বছরে সমর্পিতার শরীরে কোনো বিশেষ পরিবর্তন লক্ষ্য করে না সুবর্ণ। সমর্পিতা নিজের শরীরের প্রতি ভীষণ সচেতন। তার শরীরের মধ্য প্রদেশে একটু মেদ জমেনি। এখন সবকিছু যেন অভ্যেসের মতো হয়ে দাঁড়িয়েছে। এখন একমাত্র মেয়েই তাদের যোগসূত্র। ওরা আগের মতোই প্রতি সপ্তাহে কাছাকাছি বেড়াতে যায়। সুবর্ণ বউ বাচ্চা নিয়ে ভালো ভালো রেস্তোরাঁতে খেতে যায়। সবই আছে, তাও এক অজানা অতৃপ্তি, একটা নিরানন্দ ভাব সুবর্ণের শরীর মন ছেয়ে থাকে। সুবর্ণ একদিন বলেও ছিল, তোমার কি হয়েছে বলো তো? তুমি কেমন যেন নেতিয়ে পড়ছো, নিস্তেজ হয়ে পড়ছো। তুমি কি ক্লান্ত হয়ে পড়ছো? না হয় একটা রান্নার লোক রাখো। তোমার মধ্যে কোনো তাপ উত্তাপ নেই, এক্সাইটমেন্ট নেই। সমর্পিতা মর্মাহত হয়ে তাকিয়ে রইল স্বামীর দিকে। আমি যা ছিলাম তাই আছি সুবর্ণ। তুমি মিডল এজ ক্রাইসিসে ভুগছো, যা তোমার আছে। তুমি তাতে খুশি হতে পারছো না। তোমার আরো চাই। হ্যাঁ, আমার আরো চাই। বৈচিত্র্য চাই, এক্সাইটমেন্ট চাই, আরো চাই। তুমি যদি পারো, নইলে। সুবর্ণ সেদিন পাশ থেকে উঠে চলে গিয়েছিল। সমর্পিতা স্তব্ধ হয়ে বসে রইল সেই রাতে। মেয়ে পাশে ঘুমাচ্ছে। সমর্পিতা দু চোখ বেয়ে নীরবে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। বিছানা থেকে নেমে সে বাথরুমে ঢুকে গেল। সেদিন সুবর্ণ অফিস থেকে একটু আগেই বেরিয়েছিল। মেট্রো সিনেমাতে লায়ন কিং সিনেমা চলছে, মেয়েকে নিয়ে দেখতে যাবে। সুমি সাথে থাকবে বলাই বাহুল্য। সল্টলেকের অফিস থেকে দাঁড়িয়ে উল্টোডাঙার মোড়ে সিগনালে দাঁড়িয়ে আছে। তখনই তার নজর পড়ল সামনে বাস স্টপের পাশে দাঁড়িয়ে একটি 20-22 বছরের মেয়ে অঝরে কাঁদছে। কি ব্যাপার? ওর কি ওকে জিজ্ঞাসা করা উচিত? তখনই সিগন্যাল সবুজ হওয়ায় পেছনের গাড়ির তাড়ায় তাকে এগোতেই হলো। কিন্তু না, ওর যা জন্মজাত স্বভাব, ওকে জানতেই হবে মেয়েটি কাঁদছে কেন। সুবর্ণ গাড়ি ঘুরিয়ে নিল। মেয়েটির কিছু দূরে গাড়ি পার্ক করলো। পায়ে পায়ে এগিয়ে গেল মেয়েটির দিকে। মেয়েটি এখনো কেঁদে চলেছে। আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? সুবর্ণ অত্যন্ত আন্তরিক কণ্ঠে জিজ্ঞাসা করলো। মেয়েটি অশ্রুসিক্ত মুখ তুলে তার দিকে তাকালো, মুখে কিছু বলল না। সুবর্ণ তার কাঁধের অফিস ব্যাগ থেকে মিনারেল ওয়াটারের বোতল বের করে মেয়েটির দিকে এগিয়ে দিল, সাথে টিস্যু পেপার। সে টিস্যু দিয়ে চোখ মুখ মুছে একটু জল খেলো। থ্যাংক ইউ। আমার হাল জেনে আপনি কি করবেন? আমি ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, অনেকক্ষণ মনে হয় এখানে দাঁড়িয়েছিলেন। আপনাকে কাহিল লাগছে দেখতে। যদি আপত্তি না থাকে, ওই সামনে ক্যাফে কফি ডে আছে, আমরা একটু চা কফি কিছু খাই। আমি আপনার সাথে কফি খেতে যাব কোন দুঃখে? আমি কি আপনাকে চিনি? চাইলে মানুষ মানুষকে কয়েক সেকেন্ডে চিনে নিতে পারে, না হলে সারা জীবনেও চেনা যায় না, তাই নয় কি? আমরা এই 7.5 মিনিট ধরে কথা বলছি, এইটুকু বলতে পারি আমি নরখাদক নই। সুবর্ণের কথা বলার ভঙ্গিতে এবার মেয়েটি হেসে ফেলল। আচ্ছা ঠিক আছে, চলুন। দুজনে ক্যাফে কফি ডেতে ঢুকে পড়লো। কোনার দিকে একটি টেবিল দেখে দুজনে গিয়ে বসলো। সুবর্ণ কাউন্টার থেকে গিয়ে দুজনের জন্য 2 কাপ কফি আর ভেজিটেবল কাটলেট নিয়ে আসলো। দুজনে পরিচয় পর্ব সেরে নিয়েছে। মেয়েটির নাম চৈতি চট্টরাজ। সুবর্ণ এবার ভালো করে চেয়ে দেখলো ওকে। মেয়েটি বেশ দীর্ঘাঙ্গী, ভরাট, সুঠাম দেহখানি। গায়ের রং তার চেয়েও বেশি ফর্সা। সে বলে না দিলে মনে হয় কোনো কাশ্মীরি রমণী তার সামনে বসে আছে। কাশ্মীরি রমণীদের মতোই ছবির মতো অনবদ্য মুখ চোখ। একটা আগুন রঙের সাধারণ ছাপা শাড়ি পরে আছে। আপনি অমন করে কাঁদছিলেন কেন? দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। গাড়ি ঘুরিয়ে ফিরে আসতে হলো আমাকে। আমি কি কিছু করতে পারি? অবশ্য আপনি যদি বলতে চান। না বলার কিছু নয়। জানি না আপনি আমার কি সাহায্য করতে পারবেন। এ তো সব নিয়তির খেলা। তারপর সুবর্ণ জানলো চৈতি গত কয়েক সপ্তাহ ধরে তাদের বিল্ডিং এ একটি কোম্পানি প্যারামাউন্ট ইঞ্জিনিয়ারিং এ ঘুরছে। ওর বাবা সেখানে অ্যাকাউন্টেন্টের পদে কাজ করতেন। গত বছর হঠাৎ স্ট্রোকে পঙ্গু হয়ে যান। এতদিন জমানো ছুটি নিয়ে হাফ পে ছুটি টাকা দিয়ে কোনো রকমে তাদের সংসার চলছিল। বাবার শারীরিক অবস্থার কোনো উন্নতি না দেখে কোম্পানি ওকে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিতে বলেছিল। বাবা তাই নিতে বাধ্য হন। 6 মাস ধরে ঘুরছি বাবার টাকাগুলো পাওয়ার জন্য। আমি ক্লান্ত, আর পারছি না। মেয়েটির 2 চোখ আবার জলে ভরে আসলো। না না, আপনি কাঁদবেন না, আমি দেখছি। প্যারামাউন্ট আমাদের কোম্পানির জন্য কাজ করে। আমি ওই কোম্পানিতে অনেককেই চিনি। ওদের ডিরেক্টর তিলক চৌধুরী আমাকে খাতির করে। আমি কালই কথা বলছি। চৈতির মুখ ক্ষণিকে উদ্ভাসিত হয়ে উঠল। কোথায় যাবেন আপনি? আপত্তি না থাকলে আমি পৌঁছে দিই আপনাকে।
না, আপত্তি করবার তো কিছু নেই দাদা। আপনি অসাধারণ লোক, নইলে আজকের যুগে কে কাউকে যেচে সাহায্য করতে এগিয়ে আসে বলুন? দাঁড়ান দাঁড়ান, আমি এখনো কিছুই করিনি। আপনি করতে চেয়েছেন সেটাই তো বড় কথা। আচ্ছা আচ্ছা, ঠিকানা বলুন। সুবর্ণ হেসে বলল, আমার বাড়ি অনেক দূর, সেই দক্ষিণে, বাঁশদ্রোণীতে। ও, সে তো আমার বাড়ির কাছেই, আমি থাকি নাকতলায়। তারপর সুবর্ণ চৈতিকে নিয়ে রওনা হলো। মনটা খচখচ করছে। মেয়ে বউকে নিয়ে সিনেমা দেখতে যাবে ভেবেছিল, হলো না। চৈতির বাড়িতে গিয়ে দেখলো একেবারে সাদামাটা নিম্ন মধ্যবিত্তের বাড়ি যেমন হয় তেমনই বাড়ির অবস্থা। তারপর বাড়ির একমাত্র উপার্জনের উৎস গত 1 বছর ধরে শয্যাশায়ী, তাদের তো অবস্থা আরো খারাপ হওয়ার কথা। ছোট্ট একতলা বাড়ি, স্যাঁতসেঁতে পরিবেশ, ঘরে সর্বত্র আসন্ন দারিদ্র্যের ছায়া। বাড়ির সামনে দামি গাড়ি থেকে মেয়েকে নামতে দেখে মায়ের কপালে ভাঁজ। ছোট বোন মায়ের পাশ থেকে উকি দিচ্ছে, মনে হয় হাই স্কুলে পড়ে মেয়েটি। আশেপাশের প্রতিবেশীরা উকি ঝুঁকি দিচ্ছে, কেউ কেউ ভুরু নাচিয়ে ঠোঁট চেপে হাসছে। চৈতি সুবর্ণকে ঘরে ঢুকিয়ে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। সে সবার সাথে সুবর্ণের পরিচয় করালো। কি করে তাদের দেখা হলো বিশদভাবে বলল, তুমি সত্যি ভীষণ ভালো লোক বাবা, দেখো যদি কিছু করতে পারো। চৈতি তো ঘুরে ঘুরে সারা হচ্ছে কতদিন ধরে। হ্যাঁ মাসিমা, হয়ে যাবে মনে হচ্ছে। আমি কালকে ওকে নিয়ে যাব। মেসোমশাইয়ের কোম্পানি ডিরেক্টরের সাথে আমার পরিচয় আছে। তাহলে তো খুব ভালো হবে বাবা, আমরা চিরকৃতজ্ঞ থাকবো তোমার কাছে। না না মাসিমা, ও কথা বলবেন না। দেখতে গেলে আমি আপনার ছেলের মতোই। সুবর্ণ ওনাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলো। এবার সে চৈতির বাবাকে দেখলো, রুগ্ন রোগক্লিষ্ট চেহারা, বয়সের আগে বুড়িয়ে গেছেন ভদ্রলোক। মলিন বিছানায় মলিন বালিশের ঠেকনা দিয়ে আধশোয়া হয়ে বসে আছেন। কোন ডাক্তার মেসোমশাইয়ের চিকিৎসা করছে? চৈতি ডাক্তারের নাম জানালো। ও আচ্ছা, পিজি হসপিটালে আমার এক বন্ধু আছে, ডাক্তার নিউরোলজিস্ট। আমরা তার কাছে নিয়ে যাব, উনি ঠিক হয়ে যাবেন। তাই তো আমরা চাই বাবা। লোকটা এতদিন ধরে ভুগছে। ওনার চোখ জলে ভরে উঠল। না মাসিমা, সব ঠিক হয়ে যাবে, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে, সুবর্ণ আশ্বাস দিল। পরদিন সে চৈতিকে নিয়ে তার বাবার অফিসে গেল। তিলক চৌধুরী সুবর্ণকে দেখে অবাক। আরে বসু সাহেব, আসুন আসুন। চৈতিকে তার সাথে দেখে একটু খটকা লাগলো। কি ব্যাপার? সুবর্ণ সবকিছু জানালো চৈতিদের বাড়ির অবস্থা আবেগের সাথে। আপনি যদি ওকে একটু সাহায্য করেন, ওরা বেঁচে যায় চৌধুরী সাহেব। শীঘ্রই চৈতি বাবার প্রভিডেন্ট ফান্ড আর গ্র্যাচুইটির সব বকেয়া টাকা পেয়ে গেল। সুবর্ণ দেখলো বেশি কিছু পাননি ভদ্রলোক, এই কোম্পানিতে মাত্র 10 বছর কাজ করেছেন তিনি। প্রভিডেন্ট ফান্ড থেকে চিকিৎসার জন্য আগেই অনেক টাকা তুলে নিয়েছেন। সুবর্ণ চট্টরাজ বাবুকে পিজিতে তার বন্ধুর কাছে নিয়ে গেল। ওনার যা অবস্থা, আমার মনে হয় ভেলোরে নিয়ে গেলে সব থেকে ভালো ফল পাওয়া যাবে। সে পরামর্শ দিল। সেদিন সুবর্ণ অফিস যাওয়ার জন্য সময় মতোই বাড়ি থেকে রওনা হয়েছিল, কিন্তু সে অফিসে ছুটি নিয়েছিল, সমর্পিতাকে জানায়নি। সেদিনই ছলনার সূত্রপাত হয়েছিল। ভেলোরে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে গেলে তো অনেক খরচ লাগবে বাবা। ওনার কোম্পানি থেকে তো এই কটা টাকা পাওয়া গেছে। চৈতির মা বললেন, না মাসিমা, আমার বন্ধু ভেলোরে নিউরোলজি ডিপার্টমেন্টের হেডের জন্য একটা চিঠি দিয়ে দিয়েছে, তাতে খরচ অনেক কমে যাবে। আপনি চিন্তা করবেন না, আমরা ওনাকে অবশ্যই ভেলোরে নিয়ে যাব। সেদিন সুবর্ণ যখন চৈতির বাড়িতে পৌঁছলো, তখন ওরা তাকে নিয়ে আলোচনা করছিল। সুবর্ণ চৈতিকে ভেলোরে গিয়ে চিকিৎসার সব কাগজপত্র দিল। চৈতি দেখলো সুবর্ণ বাবার সেখানে চিকিৎসার আনুমানিক সব খরচ আগাম জমা দিয়ে দিয়েছে। ওদের 3 জনের এয়ার টিকিট সে ব্যবস্থা করেছে, ওখানে চিকিৎসা থাকাকালীন ওদের থাকার ব্যবস্থা করেছে। তুমি এতগুলো টাকা খরচ করলে সুবর্ণ? চৈতির 2 চোখ জলে ভরে উঠেছে। মা আঁচল চাপা দিয়ে অশ্রু গোপন করার চেষ্টা করছে। তোমরা সব কাঁদছো কেন? আমি অস্বাভাবিক কি করেছি? আমি তো প্রথমেই বলেছিলাম আমি দায়িত্ব নিতে চাই। ঠাকুর সে ক্ষমতা তো আমায় দিয়েছেন, আমার ভালো লাগবে। তোমরা চোখের জলে আমাকে অপরাধী করো না। তারপর 3 মাস পরে যখন তারা ভেলোর থেকে ফিরল, তখন চৈতির বাবা প্রায় নর্মাল হয়ে গেছেন। এখনো তিনি একটা পা একটু টেনে হাঁটেন, কিন্তু তাতে বিশেষ অসুবিধা হয় না। সেদিন থেকে সুবর্ণ ওদের জন্য যেন ভগবান। ও যখনই যায় ওরা ওকে জামাই আদরে ভরিয়ে দেয়। ইতিমধ্যে সুবর্ণ চৈতিকে একটা বন্ধুর কোম্পানিতে অ্যাকাউন্টেন্টের চাকরি জোগাড় করে দিয়েছে। চৈতির ছোট বোন লেখাপড়ায় ভালো, মাধ্যমিকে মেরিট লিস্টে তার নাম উঠেছিল। সুবর্ণ তার জন্য জয়েন্ট এন্ট্রান্সের কোচিং এর ব্যবস্থা করে দিয়েছে। সবকিছুও গোপনে করেছে, সমর্পিতাকে একবারও কিছু জানায়নি। এই ছলনার কারণ হয়তো সে নিজেই জানে না। সুবর্ণ প্রায় চৈতির বাড়ি যায়। অফিস থেকে ফেরার পথে সুবর্ণ চৈতিকে তার অফিস থেকে তুলে নেয়।
সমর্পিতা জিজ্ঞাসা করলে বলে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ ঘড়ির কাঁটার সাথে চলে না, তাই আমাদের কোম্পানি সবসময় লাভের মধ্যে থাকে, তাই ওরা কর্মচারীদের এত টাকা দিতে পারে। ইদানিং চৈতি লক্ষ্য করছে সুবর্ণ এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে, যেন চৈতি শরীরকে জরিপ করে। ওর শরীর নিয়ে কিছু মন্তব্য শুনেও তার খটকা লাগে। সেদিন চৈতি স্নানে গেছে, মা বাবাকে নিয়ে হাঁটতে গেছেন, ছোট বোন ঝুমা কোচিং ক্লাসে। সুবর্ণ চৈতির ঘরে বসে আছে। বাথরুম থেকে বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। হঠাৎ সুবর্ণ ডাকলো, শোনো। চৈতি দেখলো সুবর্ণ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। কি? হঠাৎ সুবর্ণ চৈতিকে জড়িয়ে ধরলো। সেই দিনেই সে প্রথম চৈতিকে কিস করেছিল। চৈতি সেদিন সুবর্ণকে বেশি এগোতে দেয়নি। তারপর থেকে চৈতি যখনই সুবর্ণের সামনে আসতো, সে দেখতো সুবর্ণের দৃষ্টি তাকে আপাদমস্তক নিরীক্ষণ করছে। তার চোখ মুখে আবদ্ধ থাকে না, নেমে আসে। মেয়েরা পুরুষের দৃষ্টির মানে সহজাতভাবে বুঝতে পারে। কোনটা প্রেম আর কোনটা কামনা তারা সহজে বুঝে নেয়। সুবর্ণ লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। চৈতির সাড়া না পেয়ে আজকাল সে যেন একটু অসহিষ্ণু হয়ে পড়ছে। কথায় কথায় রাগ দেখায়, একটা অস্থির ভাব। একবার পরোক্ষে শাসিয়েও ছিল চৈতিকে, ঝুমাও সেটা দেখেছে, তাই সে সুবর্ণের কাছ থেকে পালিয়ে বেড়ায়। সেদিন অফিস থেকে ফেরার পথে দুজন তাদের প্রিয় ক্যাফে কফি ডেতে চা নিয়ে বসেছে। টুকটাক কথা হচ্ছে। চৈতি দেখছে সুবর্ণের অস্থির ভাব। সে সুবর্ণের মুখের দিকে তাকিয়ে কথা বলছে, সুবর্ণের দৃষ্টি অন্যদিকে। সহসা চৈতি বলল, আচ্ছা সুবর্ণ, তুমি আমাকে দুদিনের জন্য বাইরে কোথাও নিয়ে যাবে? 2-1 দিনের জন্য, বেশি দূরে নয়, এই ধরো ডায়মন্ড হারবার, না হয় দীঘা। সুবর্ণ সচকিতভাবে চৈতির দিকে তাকালো। মেয়েটি কি ওকে লোভ দেখাচ্ছে নাকি পরীক্ষা করছে? তুমি যেতে চাও? সুবর্ণ ওর অন্তরের খবর নিতে চাইছে। তুমি চাও না আমাকে পেতে? চৈতি হাত লম্বা করে ওর কাঁধে হাত রাখলো। ওর বুকের আঁচল খসে পড়েছে, কিন্তু চৈতি সেটা তুলে নেওয়ার কোনো তাড়া নেই যেন। চাই, হ্যাঁ আমি চাই, সেই থেকে শুরু। তারপর মাঝে মাঝে সুবর্ণ চৈতিকে নিয়ে বেরিয়ে পড়ে, কখনো দীঘা, কখনো মুকুটমণিপুর, মন্দারমণি অথবা পুরী। বাকি সব জায়গায় গেলে তারা শুক্রবার বিকেলে গিয়ে সোমবার অফিসে যোগ দেয়। পুরী যাওয়ার বেলায় তাকে 2 দিন ছুটি নিতে হয়েছিল। সুবর্ণ তার মেয়েকে নিয়ে বাহিরে রাত্রিবাস করছে। মা কি করে তার মানে বোঝে না, কিন্তু ওই ছেলেটা তাদের জন্য অনেক করেছে, এখনো করছে। মেয়ের চাকরি তার বদান্যতায়, তার পরিবর্তে তারও তো কিছু অধিকার বর্তায়। নিয়তির ফেরে মানুষের বিবেক খর্ব করে দেয়। প্রত্যেকবার মা নিঃশব্দে কন্ট্রাসেপটিভের প্যাকেট মেয়ের ব্যাগে দিয়ে দেয়। নীরবে অশ্রু গোপন করে মা। কি বা করতে পারে এই অভাগিনী? সমর্পিতার স্বামীর এই অদ্ভুত ট্যুর অস্বাভাবিক লেগেছিল। শনি রবিবার তো তোমার ছুটি থাকার কথা, সেদিন তোমাকে পাঠাবে কেন? সে বলেছিল, আমার ছুটির জন্য তো আমার প্রজেক্টের কাজ বন্ধ থাকবে না, আমার প্রজেক্ট তো আমারই থাকবে। ভাগ্য ভালো, আমার প্রজেক্টগুলো কলকাতা থেকে বেশি দূরে নয়, 2 দিনে কাজ দেখে আসা যায়। দূরে হলে একবার গেলে 15 দিন। সুবর্ণ যুক্তি দিয়েছিল, সোমবারে রিপোর্ট দিতে হয়, তাই রবিবারের মধ্যে না দেখে আসলেই নয়। তার জন্য ছুটি আমার খাতায় জমা হচ্ছে। সুবর্ণ একটা নতুন নেশায় মেতে উঠেছে, কিন্তু তার অন্তরে একটা অপরাধ বোধ সবসময় কাজ করে যায়। সে এক অদ্ভুত দোটানায় পড়ে যায়। নিজের কামনা বাসনাকে সে দমন করতে পারে না, কিন্তু নিজের স্ত্রীর প্রতি, নিজের পরিবারের প্রতি দায়বদ্ধতায় ও এড়াতে চায় না। চৈতির সাথে কোথাও বেড়াতে গেলে প্রতি মুহূর্তে নিজের স্ত্রীর মুখ, মেয়ের মুখ তার চোখের সামনে ভেসে ওঠে। চৈতি সেটা লক্ষ্য করেছে। তুমি সবসময় অন্যমনস্ক থাকো, অত কি ভাবো বলতো? যদিও সে জানে সুবর্ণ কি ভাবছে, কেন ভাবছে। সুবর্ণ যখনই চৈতিকে নিয়ে বেরোয়, সেখান থেকে ফিরেই সমর্পিতার পাখিকে নিয়ে যায় সেখানে। সমর্পিতা না যেতে চাইলে মেয়েকে বলে, মেয়ে বায়না ধরলে তো আর মা যেতে বারণ করতে পারে না। মেয়ে দুজনের মাঝে সেতু বন্ধনের কাজ করে, কিন্তু সব সত্য দীর্ঘদিন লুকিয়ে রাখা যায় না। ঈশ্বরের তো একটা বিধান আছে। গরমের ছুটিতে সমর্পিতা দিন কয়েকের জন্য মেয়েকে নিয়ে বাপের বাড়ি গিয়েছিল। সুবর্ণ ট্যুরে গিয়েছিল। সেদিন বিকেলে সমর্পিতা ওলা ক্যাব ভাড়া করে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিল। তাকে তার শ্বশুর স্বীকার করেননি, তাই সুবর্ণ শ্বশুর বাড়ি যায় না। হঠাৎ সমর্পিতা দেখলো সুবর্ণের গাড়ি তাদের সামনে চলেছে। সে ড্রাইভারকে বলতে যাচ্ছে হর্ন দিতে, তখনই সে দেখলো হঠাৎ সুবর্ণের গাড়ি বাসদ্রোণীর দিকে ঘুরে গেল। সমর্পিতা অবাক, সুবর্ণ ওখানে কোথায় যাচ্ছে? বাড়ি ফিরে জুতো খুলে সে সোজা প্রতিদিনের মতো বাথরুমে ঢুকে যায়। বাথরুম থেকে বেরোতে সমর্পিতা আম পোড়া শরবতের সাথে পুডিং নিয়ে এসেছে। মেয়ে বাবার কোলে বসে তাকে দাদুর বাড়ির গল্প বলছে। পাখি, বাবাকে ছেড়ে দাও, বাবা ক্লান্ত না? পাখি লক্ষ্মী মেয়ের মতো কোল থেকে নেমে গেল। আহ থাক না, আমি কিছু ক্লান্ত নই, সুবর্ণ মেয়েকে কাছে টেনে বলল। মেয়েকে পেলে সে সবকিছু ভুলে যায়। ও জীবনে যদি কাউকে বেশি ভালোবাসে, তো সে হচ্ছে তার কন্যা। না, ও পাশে বসুক না। মামনি, তুমি পুডিং খাবে না? তোমার পছন্দের ম্যাঙ্গো পুডিং বানিয়েছি, এসো।
পাখি ছুটে মায়ের কাছে চলে গেল। সুবর্ণের মুখ গোমরা হয়ে উঠল। মেয়েও হয়েছে, মা ডেকেছে কি ছুটে চলে গেল? আচ্ছা, তুমি বাসদ্রোণীতে কোথায় গিয়েছিলে? সমর্পিতা হঠাৎ প্রশ্ন করলো। সুবর্ণ হকচকিয়ে উঠল। এখন ফেরার সময় দেখলাম তোমার গাড়ি আমাদের সামনে সামনে যাচ্ছে, হঠাৎ তুমি বাসদ্রোণী রোডে ঘুরে গেলে। সুবর্ণের মুখ কাগজের মতো সাদা হয়ে গিয়েছিল। ভাগ্যে সমর্পিতা ঠিক সেই সময় সিঙ্কে প্লেট রাখতে গিয়েছিল। সুবর্ণ তার মধ্যে সামলে নিয়েছে নিজেকে। ও, আমার এক সহকর্মীকে পৌঁছে দিতে গিয়েছিলাম। মিসেস গাঙ্গুলির স্বামী আজকে আসতে পারেনি। আমি বললাম আমি তো যাচ্ছি বাড়ি, আপনাকে পৌঁছে দেব। সুবর্ণ ভাবলো সমর্পিতা যদি দেখে থাকে তার পাশে একজন মহিলা বসে আছে, তবে তার মনে প্রশ্ন উঠতে পারে। তার চোরের মন, সাবধান হওয়াই ভালো। সমর্পিতা আর কিছু জিজ্ঞাসা করলো না। একদিন সকালে সমর্পিতা ওদের ঘরটা গোছাচ্ছে। কম্পিউটার টেবিলে পরিষ্কার করতে করতে সে বলল, এই শোনো, তোমার টেবিলের ড্রয়ারগুলো একটু গোছাও না, কাগজ তো উপচে পড়ছে। সময় কোথায়? ছুটি ছাটা পেলে করবক্ষণ, নইলে তুমি কোনোদিন সময় পেলে একটা একটা করে ড্রয়ার গোছাতে পারো তো। সুবর্ণ বলল, ঠিক আছে, আমি করব। ও ঠিক করলো আগামী সপ্তাহে সুবর্ণ সকালে অফিস চলে গেলে পাখিকে স্কুল বাসে তুলে দিয়ে গোছাবে ওই টেবিলটা। সেদিন সমর্পিতা প্রথমে সুবর্ণের ল্যাপটপ সরিয়ে রাখলো। একটা ড্রয়ারের সব কাগজ বাহির করে টেবিলের ওপর রাখলো। সে কয়েকটা স্টিলের ক্লিপ নিয়ে এসেছে। কাগজগুলো দেখে বেছে ক্লিপ এঁটে গুছিয়ে রাখবে। দেখতে দেখতে হঠাৎ একটা কাগজে তার চোখ গেল। ভেলোর হসপিটালে জনৈক বিনয়ভূষণ চট্টরাজের চিকিৎসার জন্য আগাম টাকা দিয়েছে সুবর্ণ, 1,00,000 টাকা। ভুল দেখছি না তো? কে এই বিনয়ভূষণ? ও তো আমাকে কিছু বলেনি। ঠিকানা দেখছে বাসদ্রোণীর। সেদিনও কি ওই ওদের বাড়িতেই যাচ্ছিল? তবে ওর পাশে সেদিন মহিলাটি কে ছিল? সমর্পিতার মাথা ভো ভো করতে আরম্ভ করেছে। এখন চক্করে পড়েছে সুবর্ণ। এবার সে মরিয়া হয়ে এক একটা কাগজ তুলে তুলে দেখতে আরম্ভ করলো। এ কি দেখছে সমর্পিতা? হোটেলের বিল, ডায়মন্ড হারবারের, মন্দারমণির, দীঘার, মুকুটমণিপুরের, আবার পুরীরও আছে মিস্টার অ্যান্ড মিসেস সুবর্ণ বসুর নামে। ও দেওয়ালে টাঙানো ক্যালেন্ডার দেখলো। এই সব দিনে তো আমরা যাইনি, তবে ও কার সাথে গিয়েছিল? আমাকে তো বলেছিল ট্যুরে যাচ্ছে। ও আবার বিলগুলো ঘুটিয়ে দেখলো। এক জায়গায় গেস্টের নাম লেখা আছে মিস্টার সুবর্ণ বসু আর মিসেস চৈতি বসু। সমর্পিতার মাথাটা নিমেষের মধ্যে ঘুরে গিয়েছিল। চৈতি বসু সুবর্ণের স্ত্রী? সমর্পিতা তড়িঘড়ি কম্পিউটার খুললো। আজকাল অনেক বিল তারা কম্পিউটারের মাধ্যমে শোধ করে। বেশিরভাগ সময় সমর্পিতাই সে দায়িত্ব পালন করে। ওদের ব্যাংক অ্যাকাউন্ট দেখতে আরম্ভ করলো। সে দেখলো গত 1 বছরে সুবর্ণ তার জানার বাহিরে অনেক পেমেন্ট করেছে। তাতে পূজার আগে গড়িয়াহাটে ঢাকেশ্বরী বস্ত্রালয় আছে, লিন্ডসে স্ট্রিটে একটা হোটেল রয়েছে, ক্যাফে কফিরে রয়েছে, IRCTC থেকে ট্রেনের টিকিট করা হয়েছে। কে এই চৈতি? সুবর্ণের সাথে কি তার সম্পর্ক? গত কয়েকদিন সুবর্ণ ট্যুরে রয়েছে। দিল্লি গেছে একটা কনফারেন্সে যোগ দিতে। পাখি স্কুলে ছুটি চলছে, তাই দুজনে ব্যারাকপুরে সমর্পিতার বাপের বাড়ি গেছে। সেদিন সে ওলা ক্যাব ডেকে বেরিয়ে পড়লো মেয়েকে মায়ের জিম্মায় রেখে। হঠাৎ কোথায় যাচ্ছিস রে? মা শুধালো। ফিরে এসে বলবো। সমর্পিতা বিনয়ভূষণের ঠিকানায় গিয়ে পৌঁছলো। সে বুঝে নিয়েছে এটাই চৈতির বাড়ি। একটি 22-24 বছরের যুবতী দরজা খুললো। এটা নিশ্চয়ই চৈতি। কাকে চান? আমার নাম সমর্পিতা বসু, আমি সুবর্ণ বসুর স্ত্রী। সে মেয়েটির চোখে চোখ রেখে সংযত কণ্ঠে বলল, আসুন। মেয়েটি দরজা ছেড়ে দাঁড়ালো। কে রে চোরকি? এক বয়স্ক মহিলা বেরিয়ে এসেছেন। ইনি সুবর্ণের স্ত্রী। ও তাই, এসো এসো মা, বসো। মা পরম উৎসাহে স্বাগত জানালেন তাকে। তারপর তার বারে বারে বারণ করা সত্ত্বেও আদর যত্ন শুরু হয়ে গেল। সুবর্ণ ভীষণ ভালো ছেলে মা। ও আমাদের জীবন ফিরিয়ে দিয়েছে, আমাদের ভরাডুবি থেকে বাঁচিয়ে তুলেছে। এই যে ওকে দেখছো, 1 বছর আগে বিছানা থেকে উঠতে পারতেন না। আমার বড় মেয়ের চাকরি, ছোট মেয়ের কোচিং, কি না করেছে মা। মহিলা সুবর্ণের প্রশংসায় পঞ্চমুখ। কিসের মূল্যে মাসিমা? সবাই নিমেষে স্তম্ভিত। ইতিমধ্যে চৈত্রীর ছোট বোন সেখানে এসে দাঁড়িয়েছে। ওরা সকলে জানে সমর্পিতা কি বলতে চাইছে। আমি একটু চৈত্রীর সাথে আলাদা করে কথা বলতে চাই মাসিমা। হ্যাঁ হ্যাঁ, তুই ওকে তোর ঘরে নিয়ে যা, মা বললেন। চৈত্রী সমর্পিতাকে নিজের ঘরে নিয়ে গিয়ে দরজায় ছিটকিনি তুলে দিল। সমর্পিতা তার ভ্যানিটি ব্যাগ থেকে কয়েকটা কাগজ বের করে চৈত্রীর হাতে দিল। এগুলো কি জানো? জানি। চৈত্রী কাগজগুলোর ওপর একবার চোখ বুলিয়ে বলল। সে দেখলো সমর্পিতা তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। আপনি তো শুনলেন মায়ের কাছে সুবর্ণবাবু আমাদের পরিবারের কেমন সাহায্য করেছেন। বাবা ভেলোর থেকে সুস্থ হয়ে ফেরার প্রায় 6 মাস পর একদিন আমরা প্রতিদিনের মতো বাড়ি ফিরেছি। সুবর্ণবাবু প্রতিদিন আমাকে আমার অফিস থেকে পিক আপ করে নিয়ে আসেন। আমাদের বাড়িতে তিনি সবার চোখে ভগবানের সমকক্ষ, তাই ওনাকে নিয়ে কারো কোনো আশঙ্কা নেই। সেদিন ঘরে কেউ ছিল না। আমি স্নানে ঢুকেছি, বেরিয়ে দেখি উনি আমার ঘরে বসে আছেন। আমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছি। হঠাৎ উনি আমাকে পেছন থেকে এসে জড়িয়ে ধরলেন আর আমার কিছু বোঝার আগেই আমাকে কিস করলেন।
আরো অনেক কিছু করতে চাইছিলেন হয়তো, কিন্তু আমি সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়েছি। তাতে যদিও তিনি আর কিছু করলেন না, কিন্তু ভীষণ ক্ষেপে গেলেন, কিছু কথাই বললেন না, হনহন করে বেরিয়ে গেলেন। সেদিন আমি প্রথম ধাক্কা খেয়েছিলাম। চৈতি ক্ষণিকের জন্য থামলো। সমর্পিতা মাথা নিচু করে বসে আছে, সে যেন লজ্জায় মরে যাচ্ছে। এইটুকু মেয়ে আর তার স্বামী। তারপর যখনই ওনাকে দেখি, তার চোখে সেই কামনা বাসনার আগুন। মেয়েরা পুরুষ মানুষের দৃষ্টির মানে সহজে বুঝতে পারে, আপনি জানেন। তিনি যেন আমার শরীরকে জরিপ করছে। তারপর উনি একদিন ডায়মন্ড হারবারে হোটেল বুক করলেন। সেদিন শুক্রবার ছিল। তারপর থেকে উনি আদিম রিপুর নেশায় মেতে উঠেছিলেন। আমাদের পরিবার ওনার বদান্যতার ওপর নির্ভর করছে বৌদি। ওনার বদান্যতার ওপর নির্ভর করছে আমার চাকরি। উনি মুখ ফেরালে আমার এই চাকরিও থাকবে না। উনি একবার পরোক্ষভাবে শাসিয়েছিলেন আমাকে, তাই আমাকে সমানে নিজের মনকে মেরে অভিনয় করে যেতে হয় যে আমি ভীষণ খুশি আর ওর প্রতি কৃতজ্ঞ অনুগত। পুরুষের অহং বড় সাংঘাতিক জিনিস। আমার মা সব বোঝেন, কিন্তু কিছু করার নেই। আমার ব্যাগে চুপচাপ কন্ট্রাসেপটিভ ট্যাবলেট ঢুকিয়ে দেওয়া ছাড়া আর নীরবে অশ্রু সংবরণ করা ছাড়া আমার বোন ঝুমা তো পালিয়ে বেড়ায় ওর কাছ থেকে। আমার জীবন তো যা হওয়ার হয়েছে। ওর দৃষ্টি যদি ঝুমার ওপর পড়ে আর ও যদি ওইটুকু মেয়েকে বিছানায় তুলতে চায়, তবে আমি কি করব বৌদি? আমাদের দুই বোনের গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। চৈতি দু চোখ ভেসে গেল অশ্রু ধারায়। সমর্পিতা মুখ চাপা দিয়ে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। ডিসেম্বরের শেষ। পাখির স্কুলে ক্রিসমাসের ছুটি চলছে। জানুয়ারি 5 তারিখে স্কুল খুলবে। মেয়ে অনেকদিন ধরে বায়না ধরেছে বাবার কাছে বেড়াতে যাওয়ার জন্য। সুবর্ণ নানাভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। এর মধ্যে যদিও সে এক শুক্রবার তথাকথিত অফিসিয়াল ট্যুরে ঘুরে এসেছে। বাবা, তুমি আমাকে বেড়াতে নিয়ে যাচ্ছ না কেন গো? আমার সব বন্ধুদের বাবা কত রকম জায়গায় নিয়ে যাচ্ছে। তুমি কি তোমার পাখিকে একটুও ভালোবাসো না? বালিকা চোখে জল নিয়ে সেদিন বাবার গলা জড়িয়ে ধরে বলল। সুবর্ণ বউয়ের সাথে যতই ঠান্ডা ব্যবহার করুক, মেয়ের চোখের জল সে দেখতে পারে না। আচ্ছা আচ্ছা মা, আমরা বেড়াতে যাব। সুবর্ণ মেয়েকে কোলে তুলে নিল। সঙ্গে সঙ্গে বালিকা বাবাকে একটা হামি দিয়ে দিল। তুমি খুব ভালো বাবা। আচ্ছা আমরা কোথায় যাব বাবা? কোথায় যাওয়া যায়? এই সময় সব জায়গায় টুরিস্টদের ভিড় উপচে পড়ছে। কিছু না হোক দীঘা তো আমরা যেতেই পারি, কি বলো? সুবর্ণ সমর্পিতার দিকে তাকালো। সে মুখ ফিরিয়ে নিয়েছে। কি দীঘা পছন্দ নয়? না বাবা, দীঘা নয়, ওখানে তো আমরা অনেকবার গিয়েছি। বালিকা পা ছুটতে আরম্ভ করলো। তাহলে ওসব তুমি আমার উপর ছেড়ে দাও, সমর্পিতা বলল। ঠিক আছে, এই শুক্রবার থেকে 4 দিনের প্ল্যান বানাও। কোথায় যাবে তুমি ঠিক করো। এই সময় বুকিং পাবে কিনা দেখো। ওসব ব্যবস্থা আমি করব। যাওয়ার ব্যবস্থা, হোটেল, আমি সব ব্যবস্থা করব। ওইসব ব্যাপারে সমর্পিতা বেশ ওস্তাদ আছে। পরদিন সুবর্ণ বাড়িতে ঢুকতেই পাখি বাবার কাছে ছুটে গেল। হয়ে গেছে হয়ে গেছে, আমাদের বেড়াতে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। তাই কোথায় যাওয়া হচ্ছে শুনি? সুবর্ণ স্ত্রীর দিকে তাকালো। সমর্পিতা কিছু বলার আগেই পাখি চেঁচিয়ে উঠল, পুরী পুরী। সুবর্ণ থমকে গেল। ট্রেনের রিজার্ভেশন পেলে? হ্যাঁ পেয়েছি। হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস রাত 10:30 ছাড়বে, পৌঁছবে পরদিন ভোরে, সমর্পিতা জানালো। জানো বাবা, আমরা কটেজে থাকবো, জাপানি কটেজ। পাখি উত্তেজনায় টকবক করছে। আচ্ছা, তবে সমুদ্র থেকে দূরে? দূরে হবে কেন, একেবারে সমুদ্রের ধারে। কি হোটেল দেখবে গিয়ে? সমর্পিতার সংক্ষিপ্ত উত্তর। ভনিতা করছো কেন মাইরি? সোজাসুজি বললেই তো হয়। এই দেখো বাবা, আমরা এখানে থাকবো। বালিকা ছুটে গিয়ে ঘর থেকে একটা কাগজ নিয়ে এসেছে। সন অ্যান্ড স্যান্ড রিসোর্ট। সুবর্ণের মাথার মধ্যে হাজার ঢাকের দামামা। সুমি হোটেল খুঁজে পেল না। কয়েকদিন আগে সে চৈতির সাথে থেকে এসেছে এখানে। শুধু তাই নয়, হানিমুন কাপাল হিসেবে থেকে এসেছে সে চৈতির সাথে। হোটেলের ম্যানেজার থেকে শুরু করে প্রত্যেকটি বেয়ারা সেটা জেনেছে, দেখেছে। এখন তার অন্য রূপ দেখবে তারা। কি মনে করবে তারা? লম্পট, দুশ্চরিত্র। আরো কোনো হোটেল খুঁজে পেলে না তুমি? সুবর্ণ স্বগোক্তোক্তির মতো বলল। কেন? তুমিই তো বলো সব সময় ভিড়ভাট্টা তোমার ভালো লাগে না। এটা যদিও সব হোটেল থেকে দূর, কিন্তু ওদের নিজস্ব পরিষ্কার বিচ আছে, গাড়ির ব্যবস্থা আছে, স্টেশন থেকে নিয়ে আসা, পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে। ওকে ঠিক আছে, বুকিং যখন হয়ে গেছে আর বচসা করে লাভ নেই। নির্ধারিত দিনে ওরা পুরী পৌঁছলো। রিসোর্টের গাড়ি স্টেশনে মজুদ ছিল। রিসেপশনে মহিলা তাকে চিনতে পারলো। আরে আসুন আসুন স্যার, বৌদি আসেননি? হ্যাঁ এই তো, এই আমার স্ত্রী আর এই আমার মেয়ে সহেলি। সুবর্ণ সমর্পিতার নজর এড়িয়ে চোখ টিপল। রিসেপশনিস্ট মেয়েটি বুদ্ধিমতী, সে চেপে গেল। রেজিস্টারটা সুবর্ণের দিকে ঘুরিয়ে দিল। এখানে সব ডিটেলস লিখে দিন স্যার। সুবর্ণ চটপট সব নাম ঠিকানা লিখে দিল। রিসেপশনিস্ট বেয়ারাকে ডেকে বলল, সাহেবদের নিয়ে যাও, কটেজ নাম্বার 1। আপনারা ওর সাথে যান স্যার, ও আপনার জিনিসপত্র নিয়েই যাবে।
ওরা এগোতে যাবে, হঠাৎ ম্যানেজারের সামনে পড়ে গেল। আরে মিস্টার বসু না, এবার কার সাথে এসেছেন? আপদ, একে ঠিক এই সময় সামনে আসতে হবে? আমি এবার কোথায় মুখ লুকাবো? আপনি ভুল করছেন, আমরা তো এই প্রথম এলাম এখানে, সুবর্ণ বলল। চোখ টেপার অবসর আর সে পেল না। সমর্পিতা একটু এগিয়ে গিয়েছিল, সে ফিরে দাঁড়িয়েছে। ও সরি স্যার, আমি আপনাকে চিত্ত বসু ভাবছিলাম। ম্যানেজার পেছন থেকে রিসেপশনিস্টের ইঙ্গিত দেখে নিয়েছে। কি সুন্দর আমাদের কটেজ না বাবা, কত বড় বিছানা। পাখি জুতো ছুঁড়ে ফেলে লাফিয়ে বিছানায় উঠে পড়ল। হ্যাঁ, দামের দিক থেকেও টাকা বেশি টান পড়েনি। আর সামনে বসার এই জায়গাটা দেখো, এখান থেকে সমুদ্র দেখা যায়। সমর্পিতা বলল। কত ভাড়া? সুবর্ণ নিরীহ বালকের মতো জিজ্ঞাসা করলো, যদিও সে খুব সম্প্রতি চৈতিকে নিয়ে থেকে গেছে এখানে। দৈনিক 1200 টাকা ভাড়া, ব্রেকফাস্ট ফ্রি। বাহ, ভালোই তো, তোমাদের ভালো লাগলেই হলো। সুবর্ণ মুখ বেজার করে বলল, কোথায় সে চৈতিকে নিয়ে ফুর্তি করবে আর কোথায় বাসি বউ? তার মুখ তেতো হয়ে উঠল। বাবা, আমরা কখন সমুদ্র দেখতে যাব? পাখি উতলা হয়ে পড়েছে। উফ, প্রথমে স্নান, ব্রেকফাস্ট, তারপর আমরা সবাই যাব। কেন, একটু ওকে যাও না নিয়ে? সুবর্ণ বিরক্ত স্বরে বলল, আরে বাবা, সমুদ্র কি পালিয়ে যাচ্ছে? 9টায় ব্রেকফাস্ট বন্ধ হয়ে যাবে। সমর্পিতা বলল, হবে হোক, আমি ব্রেকফাস্টে টাকা দিতে পারবো। সমর্পিতার চোখ দুটো দপ করে জ্বলে উঠল, কিন্তু সে তৎক্ষণাৎ নিজেকে সামলে নিল। না না, আমি এখন স্নান না সেরে যাচ্ছি না, তোমরা যাবে যাও। সমর্পিতা নিজের ফয়সালা শুনিয়ে দিল। সুবর্ণ জানে সুমি যদি কিছু ঠিক করে ফেলে, তার বাপের সাধ্য নেই যে তাকে নড়াবে। জলখাবারের পর ওরা বেরিয়ে পড়ল সমুদ্রের ধারে হাঁটতে। আজকে তারা সমুদ্র স্নানে নামবে না। দুজনে দুদিক থেকে মেয়ের হাত ধরে স্বর্গদ্বারের দিকে হাঁটতে আরম্ভ করলো। এখন এই মেয়েই তো দুজনের যোগসূত্র। ডিসেম্বরের শেষ, বাতাসে শীতের আমেজ রয়েছে, তবে সমুদ্রের জল অত ঠান্ডা নয়। বিএনআর হোটেলে পেরিয়ে ওরা সমুদ্র তটে জমজমাট এলাকায় গিয়ে পৌঁছেছে। এই দিকটা বেশ নোংরা, চারিদিকে আবর্জনা ছড়িয়ে আছে, বালিতে বসা যায় না, চেয়ার ভাড়া নিয়ে বসতে হয়। দুজনে প্লাস্টিকের কাপে চা খেলো। সুবর্ণ পাখির জন্য চকোবার কিনে নিয়ে এসেছে। বালিকা ক্লান্ত হয়ে পড়েছে, সমানে খ্যান খ্যান করছে, সম্ভবত ওর ঘুম পেয়েছে। ওরা স্বর্গদ্বার রোড থেকে একটা রিক্সা নিয়ে নিল। হোটেলে পৌঁছে সমর্পিতা মেয়েকে মুখ হাত পা ধুয়ে দিল, জামা পাল্টে তাকে বিছানায় শুয়ে দিল। নিমেষের মধ্যে বালিকা ঘুমিয়ে পড়ল। দুজনে কটেজটার সামনে এসে বসলো। এই রিসর্টটা বিশাল জায়গা জুড়ে ছোট ছোট প্যাগোডার মতো সব সুবিধাযুক্ত কটেজ রয়েছে। একদিকে একটা 3তলা বিল্ডিং এ ও ঘর রয়েছে, সেগুলো আপেক্ষিকভাবে কটেজগুলোর তুলনায় সস্তা আছে। সুবর্ণ সুমির দিকে তাকিয়ে রয়েছে। ও একটু উজ্জ্বল রঙের সালোয়ার কামিজ পরে রয়েছে, চুল একটা বেনি করে বাঁধা, মুখে হালকা প্রসাধনের প্রলেপ। সকালের মিঠে রোদ এসে পড়েছে সেই মুখে। সুমিকে দেখতে তো বেশ লাগছে, সে ভাবে। ওই পাতলা ঠোঁট জোড়া যেন সুবর্ণকে টানছে। হঠাৎ সুমির মুখের পাশে চৈতির প্রাণোচ্ছল মুখটা ভেসে উঠল। এবারও দোটানায় পড়ে গেল। কি দেখছো ভাবে? সহসা সমর্পিতা পাশ থেকে বলল, তোমাকে। সুবর্ণ অস্ফুট স্বরে বলল, বেশ লাগছে আজ তোমাকে। সমর্পিতার মুখে একটা ম্লান হাসির রেখা ফুটে মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে। মাথা নিচু করেও যেন কিছু ভাবছে। সুমির মুখে এক অজানা বিষাদের ছায়া পড়েছে, চোখের কোল যেন চিকচিক করছে। কি হয়েছে সুমি? সুবর্ণর কাঁধে একটা হাত রাখলো। না, কিছু না। সুমি নিজেকে সামলে নিয়েছে, মুখ গম্ভীর। আমার তোমাকে কিছু বলার ছিল সুবর্ণ। হঠাৎ মুখ তুলে সমর্পিতা বলল, কি বলবে? দেখো। সমর্পিতা কিছু বলতে যাবে, তখন এই বেয়ারা সামনে এসে দাঁড়িয়েছে। দুজনে তার দিকে তাকিয়েছে। স্যার, দুপুরের অর্ডারটা কি দিয়ে দেবেন? কেন, এখন তো মাত্র 11:30, খেতে যাবো 1:30। আচ্ছা স্যার, কি খাবেন যদি বলে দেন, তবে ঠিক সময় রেডি করে রাখা যাবে। আমি এবেলা বেশি কিছু খাবো না, বাসমতি চালের প্লেন ভাত, মুগের ডাল, আলুর ঝুরি ভাজা আর মাছের ঝোল। সুবর্ণ বলল, রুই মাছের কালিয়া দেবো স্যার? আচ্ছা তাই দিও। আমি চিকেন। পাখি কোন ফাঁকে মায়ের পাশে এসে দাঁড়িয়েছে। কেন, তুমিও মাছই খাও না? না না, আমি চিকেন খাবো। মাছ তো বাড়িতে সব সময় খাচ্ছি। বালিকা অনুনয় করলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওর জন্য চিকেনের ঝোল, বেশি ঝাল যেন না হয়। আর আইসক্রিম। বালিকা এবার বাবার গলা জড়িয়ে ধরেছে। হ্যাঁ, আমার মামুনির জন্য আইসক্রিম তো হতেই হবে। সুবর্ণ মেয়েকে টেনে কোলে তুলে নিল। আমাকেও মাছই দিয়ে ওনার মতো। বেয়ারা চলে গেল। কেন, তুমি তো চিকেন নিতে পারতে। না, এক যাত্রায় পৃথক ফল কেন হবে? আর তাছাড়া আমি তো চিরদিন তোমাকে সঙ্গ দিয়েছি। সমর্পিত একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। আজ হঠাৎ স্ত্রীর অন্তরের বেদনা সুবর্ণ অনুভব করলো নিজের অন্তরে। তুমি কি যেন বলবে বলছিলে?
না এখন থাক, পরে বলবো। সমর্পিতা উঠে চলে গেল। সুবর্ণ তার যাওয়ার পথের দিকে চেয়ে রইল। পরদিন সকালে তারা সমুদ্র স্নানের জন্য তাদের রিসর্টের সামনে ওদের নির্ধারিত বিচে গেল। সমর্পিতা একটি উজ্জ্বল হলুদ রঙের কারুকার্য করা সালোয়ার কামিজ পরেছে, মেয়েকে আকাশি রঙের সালোয়ার কামিজ পরিয়েছে। সুবর্ণ একটা বারমুডা প্যান্ট আর নীল রঙের টি শার্ট পরেছে। পাখি প্রথম দিকে ভয় পাচ্ছিল, যেমন যেমন ঢেউ আসছে সে পিছিয়ে যাচ্ছে। ভয় কি পাখি, চলো আমি ধরছি। সুবর্ণ মেয়ের হাত শক্ত করে ধরে সমুদ্রের ভেতরে এগিয়ে যাচ্ছে। এই তোমরা বেশি এগিয়েও না, সামলাতে পারবে না, সমর্পিতা চিৎকার করে সতর্ক করলো। আর কিছু হবে না, আমি তো আছি। না না, আজ সমুদ্রের অবস্থা খারাপ, দেখছো না জোরে জোরে হাওয়া দিচ্ছে। সুবর্ণ তার কথা কানে নিল না। পাখিও এখন বেশ আনন্দ পাচ্ছে। ওরা দুজনে একটা একটা করে ঢেউ টপকে যাচ্ছে। ছোট ঢেউ হলে সুবর্ণ মেয়েকে দু হাতের নড়া ধরে তুলে ধরছে, বড় ঢেউ হলে নাক মুখ চেপে ডুব দিচ্ছে। সমর্পিতা মেয়ের জন্য ওয়াটারপ্রুফ সুইমিং ক্যাপ আর ইয়ার প্লাগ নিয়ে এসেছে। হঠাৎ সে দেখলো একটা ঢেউ ফুলে উঠছে। বাপ বেটির কোনো খেয়াল নেই। এই সাবধান! সমর্পিতা ওর দিকে ছুটলো, কিন্তু তার আগে সে ঢেউটি বিশাল রূপ ধারণ করে উল্টে দিয়েছে দুজনকে। বাবার হাত ফসকে ডিগবাজি খেতে খেতে বালিকা পাড়ে আছড়ে পড়েছে। ঢেউ ফিরে যাওয়ার আগে সমর্পিতা লাফিয়ে পড়ে জাপটে ধরেছে মেয়েকে। বালিকা ভয়ে আতঙ্কে মায়ের বুকের মধ্যে মুখ লুকিয়েছে। না মা, কিছু হয়নি, কিচ্ছু হয়নি। সে কোল থেকে মেয়েকে নামিয়ে তোয়ালে দিয়ে মেয়ের মুখ ঘাড় মুছিয়ে দিচ্ছে। দেখলো কনুয়ের কাছে একটু ছড়ে গেছে। ও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, যতটা ব্যথায় নয় ততটা ভয়ে। বাবা ওকে বিপদের মুখে ছেড়ে দিল। পারো না যখন তখন কেন মেয়েকে নিয়ে ভেতরে যেতে গিয়েছিলে শুনি? ওর যদি কিছু হয়ে যেত? আমি কিন্তু পুলিশকে বলতাম তুমি আমার মেয়েকে মারতে চেয়েছো। সমর্পিতা খেপে গেছে। আরে আমি মেয়েকে ডুবিয়ে দিতে যাচ্ছিলাম নাকি? আমার কোনো বোধ বুদ্ধি নেই? সেটা থাকলে তো এত সবই হতোই না। কি কি বলতে চাও তুমি? সুবর্ণ গর্জে উঠল। থাকার মুখ খুলিও না। সমর্পিতা মেয়েকে নিয়ে হোটেলের দিকে চলল। সুবর্ণ সমুদ্রের দিকে ছুটে গেল আর পাগলের মতো দমাদম কিল চড় ঘুষিল চালাতে শুরু করলো ঢেউ যেতে। কিন্তু সমুদ্রকে কি হারানো যায়? শেষে ক্লান্ত হয়ে সে হোটেলের দিকে ফিরে চলল। সমর্পিতা মেয়েকে নিয়ে হোটেলে ঢুকে গেছে। সুবর্ণ নিজের কটেজে ঢুকে দেখলো সমর্পিতা মেয়েকে স্নান করিয়ে মেয়ের কনুয়ে বোরোলিন লাগিয়ে ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে। পাখি এখানে এসো। সুবর্ণ মেয়ের দিকে হাত বাড়ালো। মেয়ে আবার মায়ের বুকে মুখ লুকিয়েছে। ও একটু ভয় পেয়েছে গো। এখন কিছুক্ষণ থাক আমার কাছে, তারপর আবার যাবে বাবার কাছে। সমর্পিতা আর্দ্র কণ্ঠে বলে। পাখির জন্য আইসক্রিম এসে গেছে। সে আইসক্রিম নিয়ে সোফায় গিয়ে বসলো। তুমি কি সত্যি সত্যি মনে করো সুমি আমি পাখিকে ডুবতে দিতাম? আজ হঠাৎ সুবর্ণের দু চোখ ভেসে উঠলো। না গো, সে তো আমি রাগের মাথায় বলেছি। সমর্পিতা স্বামীর কাঁধে হাত রেখেছে। আমি জানি তুমি আমায় ভালোবাসো না, কিন্তু তোমার মেয়েকে সত্যি সত্যি ভালোবাসো, সেটা নিয়েই তো বেঁচে আছি। সমর্পিতা বাথরুমে ঢুকে গেল। সুবর্ণ মুখ নিচু করে বসে রইল। এখানে সে সুবর্ণ বউ আর মেয়েকে নিয়েই আছে। মাঝে মাঝে চৈতি ও স্মৃতি উকি দিচ্ছে, কিন্তু এখনো সুমিকে নিবিড়ভাবে কাছে পেয়েছে। আমি কি কোনো ভুল করেছি, অন্যায় করেছি? সে ভাবে। আগামীকাল সকালে তারা ফিরে যাবে। বিকেলে তারা সমুদ্রের ধারে বেঞ্চে এসে বসেছে। পাখি একটু দূরে বালিতে বসে বাড়ি বানাচ্ছে, নিজের মনে বকবক করছে। তুমি কি বলবে বলছিলে সেদিন? সুবর্ণ কথা শুরু করলো। হ্যাঁ, আজকে তো বলতেই হবে। কালকে ফিরে গিয়ে আমি আর তোমার সাথে থাকবো না। সমর্পিতা ঠান্ডা স্বরে বলল। কেন? সুবর্ণের ভ্রুতে ভাঁজ পড়েছে। এখানে এসে থেকে তার মনে হচ্ছিল সুমির মনের মধ্যে একটা টানাপোড়েন চলছে, কারণ তোমাকে আর আমার ভালো লাগছে না। ও, তোমার বুঝি ভালো লাগার অন্য মানুষ জোগাড় হয়েছে? সুবর্ণ শ্লেষের সুরে বলল। না, আমি কোনোদিন প্রয়োজন বোধ করিনি। কথাটা হচ্ছে আমার একটা মানুষকে সারা জীবন ভালো লাগতে হবে, তার কি কোনো মানে আছে? এই কয়েক বছরের মধ্যে তুমিই তো আমাকে অনেকবার বলেছো আমার মধ্যে নাকি তুমি কোনো আকর্ষণ খুঁজে পাও না, এক্সাইটমেন্ট খুঁজে পাও না। আমি সাধারণ, আমি জলো, তাই তুমি অন্য জায়গা খুঁজে নিয়েছো। তোমার মতো পুরুষের সমস্ত অস্তিত্বই ওই শরীর নিয়ে। শরীর ছাড়া তুমি কিছুই জানো না। তোমার মতো লোক কাউকে ভালোবাসে না, বউকে না, মেয়েকে না। তোমার চৈতিকেও তুমি ভালোবাসো নাকি? ও তো তোমার শরীরের ক্ষুধা মেটাবার যন্ত্র। কে কে চৈতি? আমি কোনো চৈতিকে জানি না। সুবর্ণ স্ত্রীর দিকে তাকাতে পারছে না। তুমি কার সাথে ছলনা করছো সুবর্ণ? আমার সাথে, তোমার ওই চৈতির সাথে, নাকি নিজের সাথেই? আমি সবকিছু জেনেছি। সমর্পিতা তার ব্যাগ থেকে কিছু কাগজ বের করে এগিয়ে দিল ওর দিকে। নিমেষের মধ্যে যেন চোখের মুখে নুন পড়ে গিয়েছে। না মানে আমি কিন্তু করতে চাইনি, বিশ্বাস করো। সুবর্ণ আমতা আমতা করতে আরম্ভ করেছে। তুমি চৈতির বাবাকে ভেলোরে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছো, চৈতি চাকরি করে দিয়েছো, ওর ছোট বোনের জয়েন্টের কোচিং এর ব্যবস্থা করেছো, কিন্তু আমাকে জানাওনি, কারণ ওই মেয়েকে দেখা মাত্র তোমার শরীর চঞ্চল হয়ে উঠেছে। ওকে তোমার পেতেই হবে। তুমি ওকে বাধ্য করেছো তোমার শয্যা সঙ্গিনী হতে। তুমি হয়তো পরোক্ষে শাসিয়েছো। তোমার ইচ্ছায় রাজি না হলে তুমি তোমার কৃপা দৃষ্টি ফিরিয়ে নেবে। তোমাকে তুষ্ট করবার জন্য ওকে নিজের অস্তিত্বকে শেষ করে দিতে হয়েছে। অভিনয় করে যেতে হয়েছে যে তোমার কাছে সুখী, আনন্দ পাচ্ছে যে তুমি ওকে।
সমর্পিতা কথাটা উচ্চারণ করতে পারলো না। তুমি এত নিচে নামতে পারলে? তোমার কি বিবেক বলে কিছু অবশিষ্ট নেই? তুমি যা ভালো বুঝেছো করেছো। তাই আমি আর তোমার সাথে থাকছি না। 2-1 দিনের মধ্যে আমি পাখিকে নিয়ে ব্যারাকপুরে চলে যাব। আমি একটা চাকরি পেয়েছি সেন্ট জেভিয়ার্স কলেজে। আমার কিছু চাই না তোমার কাছে। ঝামেলার পথে না গিয়ে মিউচুয়াল ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেবো, সাইন করে দিও। তুমি ভালো থেকো। সমুদ্র পাড়ে অন্ধকার ঘনিয়ে আসছে। সমর্পিতা মেয়ের হাত ধরে হোটেলের দিকে হাঁটা দিল। সুবর্ণ পাথরের মতো সেই পথে চেয়ে বসে রইল। ফেরার পথে সুবর্ণ আর সমর্পিতা দুজনে পরস্পরের সাথে একটা কথা বলেনি। পাখি একবার বসছে বাবার কোলে, আর একবার চলে যাচ্ছে মায়ের কোলে। বাবা, কি হয়েছে গো? মা, তুমি বাবার সাথে কথা বলছো না কেন? দুজনে চুপ। পাখির স্কুল খুলতে এখনো অনেকদিন বাকি। 2 দিন পরে সুবর্ণ অফিস যাওয়ার পথে সমর্পিতা মেয়েকে নিয়ে ব্যারাকপুরের বাপের বাড়ি চলে গেল। এর মধ্যে সে একবার নিজের উকিলের সাথে এসে ডিভোর্সের কাগজে সুবর্ণের কাছ থেকে সাইন করিয়ে নিয়ে গেছে। সুবর্ণ ছলছলে চোখে ওর কাছে আকুল আকুতি জানাবার চেষ্টা করেছিল, কিন্তু সমর্পিতা ওর দিকে একবারও চোখ তুলে তাকায়নি। কয়েকদিন পরে পাখি স্কুল খুলেছে, কিন্তু ওরা নিজের বাড়ি যায়নি। সমর্পিতার বাবা প্রতিদিন নাতনিকে স্কুলে দিয়ে আসেন, আবার দুপুরে 3টের সময় নিয়ে আসেন। বালিকা বাবাকে দেখবার জন্য অস্থির হয়ে পড়ছে। সমর্পিতা প্রতিদিন নানা অজুহাত দিয়ে মেয়েকে ভুলিয়ে রাখবার চেষ্টা করে। একদিন সে কিছুতেই মানতে চাইছে না। মাটিতে লুটিয়ে পড়ে হাত পা ছুঁড়ে কাঁদছে। সে বাবার কাছে যাবে, এখনই বাবার কাছে যাবে। শেষে সমর্পিতা বালিকার নড়া ধরে সজোরে নাড়িয়ে দিয়ে বলল, তোর বাবা চলে গেছে, আর আসবে না, কোনোদিন আসবে না, বুঝেছিস? নিমেষে পাখি যেন পাথর হয়ে গেছে। নিঃসারে মেঝে থেকে উঠে চলে গেল। সমর্পিতার 2 চোখ জলে ভেসে গেল। মা আঁচল দিয়ে চোখ মুছে নাতনিকে ভোলাতে ঘরের ভেতরে নিয়ে গেলেন। দিন 7 করে সুবর্ণ আর সমর্পিতা দুজনেই ফ্যামিলি কোর্ট থেকে সমন পেল। ডিভোর্স মঞ্জুর করার আগে জজ দুজনের সাথে একবার কথা বলতে চান। দুজনের নির্দিষ্ট দিনে কোর্টে উপস্থিত হলো। দুজনকে সামনাসামনি দাঁড় করানো হয়েছে। মহিলা জজ নিজের বক্তব্য আরম্ভ করলেন। মিস্টার সুবর্ণ আর মিসেস ডাক্তার সমর্পিতা বসু, আপনারা মিউচুয়াল কনসেন্টে ডিভোর্স নিতে চান, অর্থাৎ দুজনেই বিবাহ বিচ্ছেদে রাজি। আপনারা নিশ্চয়ই বোঝেন ডিভোর্স কোনো সাধারণ ঘটনা নয়। আপনারা দুজনেই বেশ শিক্ষিত। আপনারা নিশ্চয়ই ভেবেচিন্তে বিয়ে করেছিলেন। জজ দুজনের দিকে তাকালেন। আমরা লাভ ম্যারেজ করেছিলাম ম্যাডাম, সুবর্ণ বলল। তাহলে আমি জানতে চাই আপনাদের এই বিচ্ছেদ কোনো মানভিমান ভুল বোঝাবুঝির জন্য নয় তো? ডাক্তার সমর্পিতা, আপনি কি মেডিকেল ডাক্তার? না ম্যাডাম, আমি ফিজিক্সে ডক্টরেট করেছি। ও আচ্ছা, আপনি কি কোথাও কাজ করেন? আপনি ডিক্লারেশন দিয়েছেন আপনি মিস্টার সুবর্ণের কাছে থেকে কোনো অ্যালিমনি চান না। না ম্যাডাম, আমি ওর কাছ থেকে কিছুই চাই না। আমি সেন্ট জেভিয়ার্স কলেজে প্রফেসরের চাকরি পেয়েছি। মাস 2 পর জয়েনিং। যখন 10 বছরের সম্পর্কই রইল না, তখন ওর কাছ থেকে অ্যালিমনি নিয়ে আমি কেন ওর গলগ্রহ হয়ে থাকবো? আমাকে ওর জীবন থেকে বাদ দিয়ে ও যদি সুখী থাকতে পারে তো হোক না। সমর্পিতার মুখ কেমন যেন করুণ হয়ে উঠেছে। ঠিক আছে, সেটা আমি দেখছি। আপনি মিস্টার সুবর্ণের বিরুদ্ধে অসততা আর ব্যভিচারের অভিযোগ এনেছেন। এটা ভীষণ গম্ভীর অভিযোগ। আপনার কাছে কোনো প্রমাণ আছে তার? জজ বললেন, হ্যাঁ ম্যাডাম, গত 8 মাসে অন্য এক মেয়ের সাথে এই সব জায়গায় রাত কাটিয়েছে। সমর্পিতা সব হোটেলের বিলগুলো এগিয়ে দিল। সুবর্ণ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মিস্টার সুবর্ণ, এই অভিযোগ সত্য? হ্যাঁ ম্যাডাম। সুবর্ণ চাপা স্বরে সায় দিল। তো ডাক্তার বসু, আপনি কবে জানলেন আপনার স্বামীর এই গোপন সম্পর্কের কথা? মাসখানেক আগে ম্যাডাম। প্রথমে আমি বিশ্বাস করিনি। আমার স্বামী ওইসব করতেই পারে না। যদিও গত কয়েক বছরে ও বেশ কয়েকবার বলেছে ও নাকি আমার মধ্যে কোনো আকর্ষণ খুঁজে পায় না, ওর কথায় এক্সাইটমেন্ট খুঁজে পায় না। তাই ও যে এক্সাইটমেন্টের জন্য এইভাবে ওর থেকে অর্ধেক বয়সের মেয়ের সর্বনাশ করতে পারে আমি ভাবতে পারিনি। ও মেয়েটির বাবার ভেলোরে চিকিৎসার জন্য সাহায্য করেছে, মেয়েটিকে একটি চাকরি জুটিয়ে দিয়েছে, তার ছোট বোনের জয়েন্ট এন্ট্রান্সের কোচিং এর ব্যবস্থা করে দিয়েছে। আমাকে বিন্দু বিসর্গ জানতে দেয়নি। ও যে এরকম ফোন দিয়ে এটে এত সব করেছে কে ভাবতে পারে? এত সব উপকারের পরিবর্তে ওই নিরীহ মেয়েটির জীবনও নষ্ট করেছে। দিনের পর দিন মেয়েটিকে বাধ্য করেছে ওর শয্যার সঙ্গিনী হতে। হাসির আড়ালে ওর বেদনা কখনো চোখে পড়েনি সুবর্ণের। একবার ওর বিবেকে লাগেনি, কখনো মনে হয়নি এ আমি কি করছি? আমাদের 6 বছরের একটি মেয়ে আছে ম্যাডাম। ভগবান না করেন কালকে যদি আমাদের মেয়ে কোনো বিষম পরিস্থিতিতে পড়ে, সুবর্ণের মতো কোনো লোকের কাছে সাহায্য নিতে হয় ওকে, আর সে যদি সাহায্যের পরিবর্তে ওর মেয়েকে... স্টপ ইট, আই সে স্টপ ইট। সুবর্ণ চিৎকার করে উঠল, সব আমার দোষ ম্যাডাম, সব আমার দোষ। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। নিজের মেয়ের উদাহরণ দেওয়াতে ও এত মনে লাগলো? এই মেয়েটি তো কারো মেয়ে। তবে আপনি বলুন ম্যাডাম, আমার অভিযোগ কি সত্যি নয়? সমর্পিতা স্বামীর দিকে ঘৃণার চোখে তাকিয়ে বলল, আমি তো স্বীকার করছি ম্যাডাম, আমি ভয়ানক দোষ করেছি। আপনি চাইলে আমাকে শাস্তি দিন, যা কিছু করুন ম্যাডাম। সুবর্ণ কাতর স্বরে বলল, আপনি নিঃসন্দেহে দোষ করেছেন মিস্টার বসু, কিন্তু তার শাস্তি বিচার করাই কোর্টের কাজ নয়। আমার কাজ হচ্ছে আপনার ডিভোর্স কেসের নিষ্পত্তি করা।
ডাক্তার সমর্পিতার অভিযোগ সত্যি, আপনি ওনার প্রতি অপরাধ করেছেন, সুতরাং আমি আপনাদের ডিভোর্সের আর্জি মঞ্জুর করছি। আপনি আপনার মেয়ের সাথে মাসে একদিন দেখা করতে পারবেন তার মায়ের সুবিধা অনুযায়ী এবং তার উপস্থিতিতে। এই আদালত বরখাস্ত হলো। জজ বেরিয়ে চলে গেলেন। সুবর্ণ পরাজিত সৈনিকের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সমর্পিতা একবার সুবর্ণের দিকে তাকালো, তারপর ধীর পায়ে বেরিয়ে গেল। সুবর্ণ ক্লান্ত পায়ে কোর্টরুম থেকে বেরিয়ে গেল। দেখলো সমর্পিতা কেমন যেন হতোদ্যম হয়ে ক্লান্ত পায়ে বিবিডি বাগ বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছে। সুবর্ণ তার পাশে গিয়ে গাড়ি দাঁড় করালো। আমি তোমায় বাড়ি পৌঁছে দিই। আজ তার কোনো কালের প্রেমিকা তার প্রাক্তন স্ত্রী হয়ে গেছে, তাই তাকে চিরপরিচিত নামে ডাকতে পারলো না। না, লাগবে না, আমি সামনে বিবাদী বাগ থেকে বাস পেয়ে যাব। সমর্পিতা ওর সামনে থেকে রাস্তা পেরিয়ে ওপারে চলে গেল। সুবর্ণ নীরবে চেয়ে রইল। পুলিশে তাড়া খেয়ে ওকে এগিয়ে যেতে হলো। সমর্পিতা ওপারে গিয়ে তাকিয়ে আছে। মনে পড়ে একদিন সুবর্ণ যাদবপুর ইউনিভার্সিটি থেকে ব্যারাকপুর বাড়ি পৌঁছে দিতে গিয়েছিল মোটর সাইকেলে করে, কারণ তার হাতে অনেকগুলো ভারী ভারী লাইব্রেরি বই ছিল। সেদিন একা শূন্য ঘরে ঢুকে সুবর্ণের শরীর মন হাহাকার করে উঠল। চারিদিকে মেয়ে বউয়ের স্মৃতি ছড়িয়ে আছে। সোফায় পাখির একটা ফ্রক পরে আছে, ব্যালকনিতে সুমির সাহেব ব্লাউজ ঝুলছে। সুবর্ণ ক্লান্ত শরীর নিয়ে ধপাস করে সোফায় বসে পড়লো। মেয়ের ফ্রকটা তুলে বুকে জড়িয়ে ধরলো। বাবা, আমাকে আইসক্রিম কিনে দেবে? পাখি তার কানে কানে বলছে। সে ধরফড়িয়ে স্প্রিং এর মতো উঠে পড়ল। কোথায় পাখি? সুবর্ণ ভেঙে পড়লো সোফায়। সারা ঘরে তার কান্নার ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। ডোরবেলের আওয়াজ শুনে পাখি ছুটে দরজা খুলে দিল। তুমি কোথায় গিয়েছিল গো? বাবা নেই, তুমিও আমাকে ছেড়ে চলে গেলে? বালিকা করুণ স্বরে বলল। না মামনি, মা কখনো তোমাকে ছেড়ে যাবে না। সমর্পিতা মেয়েকে কোলে তুলে নিল। আজ হঠাৎ অকল্পনীয় বেদনায় তার সমস্ত সত্তা ভরে উঠেছে। সেদিনে যখন সমর্পিতা মেয়েকে বলেছিল বাবা নেই, বাবার কোনোদিন আসবে না, তারপর থেকে বালিকা হঠাৎ বড় হয়ে গেছে। সে সকালে নিজে নিজে উঠে পড়ে, নিজে নিজে স্নান করে, নিজে স্কুলের জন্য তৈরি হয়ে নেয়। ঝটপট জলখাবার খেয়ে মাকে হামি দিয়ে দাদুর সাথে স্কুলে চলে যায়। বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে মা যা বানিয়ে দেয় সেটা খেয়ে হোমওয়ার্ক করতে বসে। তারপর নিজের ঘরে হয় ছবি আঁকে, নয় ব্যালকনিতে শূন্য চোখে দাঁড়িয়ে থাকে। সমর্পিতা দেখছে তার একমাত্র মেয়ের শৈশব হারিয়ে যাচ্ছে। সুবর্ণ নিঃসন্দেহে অন্যায় করেছে, কিন্তু তার জন্য মেয়ে কষ্ট পাবে এটা কি সে চেয়েছিল? সুবর্ণ সত্যি তার মেয়েকে ভালোবাসে। খুব কম বাপ ছেলে মেয়ের শরীর খারাপ হলে রাত জেগে বসে থাকে। সেও তো বাবার একমাত্র সন্তান ছিল। ওর বাবা তো তার জন্য কোনোদিন রাত জাগেনি, শরীর খারাপ হলে না। আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় যখন সে রাতে জেগে পড়া করতো তখনও না। তখনই চৈতির অশ্রুস্নাত মুখ ভেসে ওঠে সমর্পিতার মুখের সামনে। নিমেষে সমর্পিতার চোয়াল শক্ত হয়ে ওঠে। রাতে সমর্পিতা মেয়েকে পাশে নিয়ে শুয়ে আছে। মনে পড়লো উইকেন্ড গুলোতে শনি রবিবার সুবর্ণ তাকে বুকে টেনে নিত। অনেকদিন এমন হয়েছে সারা রাত দুজনে গল্প করে কাটিয়ে দিয়েছে। এই দিনগুলো সুবর্ণ মেয়ে বউকে নিয়ে মেতে থাকতো। সকালে সবাই মিলে বাজার করতে যাওয়া, ভিন্ন স্বাদের বিবিধ জলখাবার বানানো, তাতেও সুবর্ণ সাথে থাকতো। হয়তো শীতকালে কড়াইশুটির কচুরি হচ্ছে, কড়াইশুটি ছাড়ানো মিক্সিতে বেটে দেওয়া, কড়াইয়ে দিয়ে কষাতে গিয়ে সমর্পিতার কবজি ব্যথা হয়ে যাবে, তাই সেটা জোর করে সুবর্ণকে করতে হবে। বউ কচুরি বেলে দিচ্ছে আর স্বামী গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজছে। লোকটা ওকে সত্যি ভালোবেসেছিল এক সময়। আবার মনে পড়ে সেই সপ্তাহে সুবর্ণ মেয়েকে কথা দিয়েছিল নিকো পার্ক নিয়ে যাবে। সে শুক্রবার সে ট্যুরে চলে গেল। ফারাক্কা নাকি যেতে হবে তাকে। সমর্পিতা এখন জানে কোন ট্যুরে গিয়েছিল সে। ওর এই শাস্তি পেতেই হতো, এটা মেনে নেওয়া যায় না। সে ভাবে সেদিন বাড়ি ফেরার পরে সুবর্ণ অফিসে যায়নি, ছুটি নিয়ে বসে আছে। দাড়ি কামায় না, কোথাও বেরোয় না, খাওয়া প্রায় বন্ধ। কখনো দুধ চিড়ে, কোনোদিন হয় দু একটা পাউরুটি খেলো মাখন মাখিয়ে। ডিম সেদ্ধ খাওয়াও ছেড়ে দিয়েছে। ওর পাখি ডিম খেতে ভীষণ ভালোবাসে। সারাক্ষণ বিড়বিড় করছে, মেয়ের সাথে কথা বলছে, সুমির সাথে কথা বলছে। মনে পড়ে দুপুরে পাখি তার বুকের ওপর চেপে বসে বাবাকে সাজাতো। মুখে ভূতের মতো পাউডার মাখিয়ে লিপস্টিক লাগিয়ে টিপ পরিয়ে দিত, মাথার চুল ছুটি করে বেঁধে দিত। মা বলতো মাথার ঝুঁটিতে একটা ময়ূরের পালক লাগিয়ে দিলে তোর বাবাকে কৃষ্ণ ঠাকুর দেখতে লাগবে। একদিন পাখি একটা ময়ূরের পালক এনে লাগিয়ে দিয়েছিল। সুমির চোখে যে অনুরাগের আলো সুবর্ণ সেদিন দেখছিল সেটা সে এখনো ভোলেনি। আবার একদিন মেয়ে বাবার পিঠে পেন দিয়ে আঁকিবুকি করছে। আরে আরে কি করছিস পাখি? আর তুমি ওকে কিছু বলছো না? সুমি বলতো। কেন? আমি কেন কিছু বলতে যাব? এখনই তো এই সবের সময়, বড় হলে কি ও সব করবে? আমি আমার মেয়েকে বড় হতে দেখতে পারবো না। সব সব আমার দোষ। সুবর্ণ ঠাস ঠাস করে নিজেকে চড় মারলো। আবার সশব্দে কাঁদতে আরম্ভ করলো। সমর্পিতার জজকে বলা শেষ কথাগুলো তার কানে বাজছে। সুমি বলেছিল আমাকে ওর জীবন থেকে বাদ দিয়ে ও যদি সুখী হতে পারে তা হোক না। তোমার মতো লোক কাউকে ভালোবাসতে পারে না, বউকে না, মেয়েকেও না। সুবর্ণ একা ঘরের মধ্যে চিৎকার করে উঠলো। না, এটা ভুল কথা, মিথ্যে কথা। আমি তোমাকে ছাড়া সুখী হতে পারি না সুমি। আমি আর পারছি না, আমি আর চাই না বেঁচে থাকতে। সুবর্ণ আবার মেঝেতে লুটিয়ে পড়ে কাঁদতে শুরু করলো। গত কয়েকদিন যাবৎ সুবর্ণ চৈতির সাথে দেখা করেনি।
দুদিন বিকেলে ছুটির পর চৈতি অপেক্ষা করে দাঁড়িয়ে থেকেছে। সুবর্ণ আসেনি, ফোনও করেনি। অফিসে ফোন করে জানলো সুবর্ণ ছুটিতে, তবে কলকাতায় আছে ব্যক্তিগত কারণে ছুটি নিয়ে। হঠাৎ চৈতির মনটা কু গাইছে। সেদিন দরজায় বেল শুনে সুবর্ণ কোনো রকমে নিজেকে টেনে তুললো। দেখলো চৈতি দরজায় দাঁড়িয়ে। তুমি? হ্যাঁ। অনেকদিন কোনো খোঁজ খবর নেই। কি হয়েছে তোমার? কি চেহারা হয়েছে? সব আমার পাপের ফল। আমি সবার প্রতি অন্যায় করেছি, তোমার প্রতি অন্যায় করেছি। আমি পাষণ্ড, আমাকে কেউ ক্ষমা করবে না। আমার মেয়ে বউ আমাকে ছেড়ে চলে গেছে। তুমি চলে যাও চৈতি, আমি ভালো লোক নই। সুবর্ণ নতমস্তক হয়ে দাঁড়িয়ে রইল। না, আমার বিপদে তুমি আমাকে সাহায্য করেছো সুবর্ণ, তোমার বিপদে আমি তোমাকে ছাড়বো না, সরো। কোমরে আঁচল জড়িয়ে চৈতি ঢুকে পড়লো। না চৈতি, আমি তোমাকে অকারণে সাহায্য করিনি, তুমি জানো। আর আমি যা নিয়েছি তোমার কাছে তার কোনো ক্ষমা হয় না। তুমি এখানে এসো না। তাও সেদিন চৈতি ঘর গুছিয়ে দিয়েছে। ঘরে ডিম ছিল আর কয়েকটা আলু পড়েছিল। আলু ভাজা, ডাল, ভাত আর ডিমের ঝোল রেঁধে সুবর্ণকে খাওয়ালো। তারপর একসময় চৈতি চলে গেল। সেদিন বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে পাখি তার মাকে বলল, মা, সোমবার প্যারেন্টস টিচার মিটিং, মনে আছে তো? তুমি যাবে তো আমার সাথে? হ্যাঁ মামুনি, আমি অবশ্যই যাব। সমর্পিতা মেয়েকে কোলে তুলে তার গালে একটা চুমু খেয়ে নিল। বাবা চলে যাওয়ার পরে সে সব সময় যেন কিছু ভাবতে থাকে। বসে বসে ছবি আঁকে। সে আঁকা শেখেনি, কিন্তু সবাই দেখেছে সে তার বয়সের তুলনায় অনেক ভালো আঁকে। বিশেষ করে তার বাবার ছবি যেন জীবন্ত হয়ে ওঠে তার আঁকায়। সে সব সময় বাবার ছবি তার বালিশের তলায় নিয়ে শুতে যায়। পরদিন ভোরে হঠাৎ একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে সমর্পিতার ঘুম ভেঙে গেছে। সে দেখলো তার সর্বাঙ্গ ঘামে ভিজে গেছে, হৃদস্পন্দন বেড়ে গেছে, জোরে জোরে শ্বাস প্রশ্বাস চলছে। স্বপ্নে সে তাদের বাড়িতে ঢুকে দেখছে সুবর্ণ মেঝেতে পড়ে রয়েছে মৃত, তার হাতে মা মেয়ের ছবি। সমর্পিতার মন ভীষণ অস্থির হয়ে উঠল। সুবর্ণ বাড়িতে একা রয়েছে, তার যদি কিছু হয়। সে বিছানায় উঠে বসেছে, তার অজান্তে দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। মা, তুমি বাবার জন্য কাঁদছো? পাখি কখন জেগে উঠেছে তার মা জানতেও পারেনি। বালিকা মায়ের কোলে উঠে তার ছোট ছোট হাত দিয়ে মায়ের চোখ মুছিয়ে দিচ্ছে। বালিকার চোখও বা ছলছল করছে। সমর্পিতা মেয়েকে কোলে করে বাথরুমে নিয়ে গেল। সমর্পিতার মা প্রতিদিন সকালে স্নান সেরে ঠাকুর ঘরে পুজোয় বসেন। দিদা, আমাকে এই ছুঁচে সুতো পুড়িয়ে দেবে? আমি একটা মালা বানাবো। পাখি একটা ছুঁচ সুতো নিয়ে এসেছে। দিদা দেখেছে ওর নাতনি ঘরে বসে পুতুল নিয়ে খেলছে। হয়তো পুতুলের জন্য মালা চাইছে পাখি। উনি ভাবলেন, না মামুনি, দাও, ছুঁচ নিয়ে খেলতে নেই, হাতে ফুটে গেলে রক্ত বেরিয়ে যাবে। আমি তোমায় একটা মালা বানিয়ে দিই। বালিকা তার ফ্রকের কোচরে করে বাগান থেকে কিছু ফুল নিয়ে এসেছে। দিদা নাতনিকে একটা ছোট মতো মালা বানিয়ে দিলেন। এবার তিনি চন্দন পাটা বের করে চন্দন ঘষতে আরম্ভ করলেন। দিদা, আমাকে একটু চন্দন দেবে? আচ্ছা, তোমারও চন্দন চাই? আচ্ছা, এই নাও। বলে বৃদ্ধা একটা ছোট বাটিতে ওকে চন্দন বাটা দিলেন। এবার তিনি পুজোর জোগাড় নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। সমর্পিতা রান্নাঘরে জলখাবারের ব্যবস্থা দেখতে গেছে। সুমি, সুমি, এদিকে আয়, সুমি। মায়ের আর্তনাদ শুনে সমর্পিতা পুজোর ঘরে ছুটে গেল। এই দেখ, সে দেখলো কোন ফাঁকে পাখি ঠাকুরের সিংহাসনের পাশে একটা ছোট টুলে তার বাবার একটা ছবি সাজিয়েছে। ছবিটার মাথায় চন্দন পরিয়েছে, গলায় দিয়েছে একটা ফুলের মালা, একটা ছোট বাটিতে দুটো মিষ্টি কোথা থেকে যেন নিয়ে এসেছে। এই তুই কি করছিস মামুনি? সমর্পিতা মর্মাহত। কেন মা, তোমার মনে নেই আজকে বাবার জন্মদিন? তাই আমি বাবাকে চন্দন পরিয়েছি। দিদা আমাকে মালা বানিয়ে দিয়েছে বাবার জন্য। আমি বাবাকে মিষ্টি খাওয়াবো। বাবা তো নেই, বাবা তো মরে গেছে। তাই মা, বাবা কেন চলে গেল? সমর্পিতা ডুকরে কেঁদে উঠলো, সাথে তার মাও কাঁদতে লাগলেন। মা, তোমরা কাঁদছো কেন? পাখিরও তো কান্না পাচ্ছে মা। বালিকা মায়ের কোলে উঠে তার গলা জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সমর্পিতার বাবা সমস্বরে কান্না শুনে ছুটে এসেছেন। না মামনি, তোমার বাবা বেঁচে আছেন, বেঁচে আছেন। সমর্পিতা কাঁদতে কাঁদতে বলল, আমি তো প্রথম থেকেই বলেছি সুবর্ণ না হয় তোমার কাছে দোষ করেছে, তা বলে তুমি মেয়েটির কথা একবারও ভাবলে না? বাচ্চার মা বাবা দুজনকে দরকার, এটাও কি বলে দিতে হবে আমাকে? বাবা বললেন, আমি বাবার কাছে যাব, আমাকে বাবার কাছে নিয়ে চলো না গো। বালিকা দাদুর গলা জড়িয়ে অনুনয়ের সুরে বলল, হ্যাঁ মামনি, আমরা সবাই বাবার কাছে যাব। দাদু নাতনিকে কোলে তুলে নিলেন। তারপর সকলে মিলে ওদের ফ্ল্যাটে গিয়ে পৌঁছলেন। অনেকবার ডোর বেল টিপে দরজায় ধাক্কা দিয়েও কোনো সাড়া পাওয়া গেল না। বাবা! সমর্পিতা কেঁপে উঠল। ঘাবড়িও না, হয়তো বেলটা খারাপ। তোমার কাছে ঘরে চাবি আছে না? সমর্পিতা চাবি ঘুরিয়ে দরজা খুলল। সামনে সোফার কাছে হাতের ওপর মাথা দিয়ে সুবর্ণ শুয়ে রয়েছে। সুবর্ণের চেহারা দেখে সমর্পিতা কেঁপে উঠল। এ কি চেহারা হয়েছে তার! চোখ কোটরে ঢুকে গেছে, গালে অনেক দিনের অবিন্যস্ত দাড়ি, মাথার চুল জট পাকিয়ে আছে, দুধে আলতা রং কালি পড়ে গেছে। সে ছুটে গিয়ে সুবর্ণের গায়ে হাত দিল। না, ঠিক আছে, এই শুনছো, ওঠো, আমরা এসে গেছি। কি হয়েছে তোমার? সমর্পিতা সুবর্ণের মাথাটা কোলে নিয়ে ঝরঝরিয়ে কেঁদে ফেললো। পাখি বাবার মাথার কাছে বসে বাবাকে ডাকতে আরম্ভ করলো। বাবা, ওঠো না, বাবা, ওঠো না। সুবর্ণ চোখ খুললো। মামুনি। সে উঠে বসলো। তুমি তুমি এসেছো? পারবে, পারবে আমাকে ক্ষমা করতে সুমি?
সুবর্ণের নিস্তেজ চোখ দুটি জলে ভরে উঠেছে। না, তুমি আমাকে ক্ষমা করো সুবর্ণ, রাগে আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলাম। মেয়ের কথা আমি ভাবিনি। সমর্পিতা আঁচল দিয়ে সুবর্ণের চোখ মুছিয়ে দিল। দিদা নাতনিকে ব্যালকনিতে নিয়ে গেলেন। মা বাবাকে কথা বলতে দাও, আমরা ব্যালকনিতে যাই। না সুমি, আমি জানি আমি সবার প্রতি অন্যায় করেছি, এমন অন্যায় যার ক্ষমা হয় না। হ্যাঁ, তুমি চৈতির প্রতি যা অন্যায় করেছো তার কোনো ক্ষমা হয় না, কিন্তু তার কোনো প্রতিকারও হয় না, তার জন্য কোনো ক্ষতিপূরণই যথেষ্ট নয়। কিন্তু প্রত্যেকটি মানুষের কিছু দোষ ত্রুটি তো থাকবেই। আর তুমি আমাকে ভালোবাসো না, আমাকে তোমারও আর ভালো লাগে না, তাতে তোমার কি দোষ? হয়তো আমারই কোনো খুঁত আছে যা তোমাকে আমার প্রতি বিরূপ করে তুলেছিল, কিন্তু এই 1 মাসে আমি যা বুঝেছি, তুমি আমাকে না ভালোবাসলেও আমি তোমাকেই ভালোবাসি। না সুমি, আমি তোমাদের দুজনকে ছাড়া বাঁচতে পারবো না। এতদিনে আমি আত্মহত্যা করতে পারিনি, কারণ আমার আশা ছিল তুমি হয়তো ফিরে আসবে। তোমার কোনো খুঁত নেই, এটা আমার চরিত্রের দোষ। আচ্ছা, তোমরা অতীতকে ভুলে যাও বাবা, আবার নতুন করে শুরু করো। সমর্পিতার মা নাতনিকে কোলে করে এসে দাঁড়িয়েছেন। সেদিন থেকে সমর্পিতার সুবর্ণ আবার তাদের নতুন জীবন আরম্ভ করলো, গড়ে তুললো এক সোনার সংসার। সুবর্ণের এক বাল্যবন্ধু পার্থ তার দাদার ছেলেকে মানুষ করেছে। পার্থ যখন বিএসসি পাশ করে এমএসসি তে ভর্তি হওয়ার ব্যবস্থা করছে, তখন দাদা বৌদি কেদারনাথ বন্যায় মারা যান। দাদা ফেয়ারলি প্লেসের রেলওয়ে অফিসে কাজ করতেন। পার্থ ওনার চাকরিটা পেয়েছিল। পার্থ তাকে যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছিল। এখন সে সুবর্ণের সাথে তার কোম্পানিতে কাজ করে। পার্থ গত বছর লিভার ক্যান্সারে মারা গেছে। এখন বলতে গেলে সুবর্ণই তার বর্তমান অভিভাবক। সে তাকে বাবার মতো শ্রদ্ধা করে। সুবর্ণ চৈতির সাথে তার বিয়ে দিয়ে দিল সেই বরকর্তা, সেই কন্যাকর্তা। চৈতির মা বাবা জামাই রূপে ছেলে খুঁজে পেয়েছে। সুবর্ণের কাছে তারা চিরকৃতজ্ঞ, যদিও তার অপরাধবোধ সারা জীবন তাকে তাড়া করেছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।